আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনারা অনেকে বলতেছেন যে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া অ্যাসাইনমেন্টটা কবে করাবেন বা অ্যাসাইনমেন্টে কিছু সমস্যা আছে। তো অ্যাসাইনমেন্টটা আসলে আমি দেখছিলাম, তো একটু সহজই মনে হয়েছিল, যে কারণে হচ্ছে যে আপনাদেরকে এতদিন করে দেওয়া হয়নি। ভাবছিলাম নিজেরাই করে ফেলবেন, অনেকে হয়তো বা করে ফেলছেন, আবার অনেকে দেখলাম ভোট দিচ্ছেন যে করে দিলে বেটার হয় একটা ক্লাস, সেজন্যই আজকে ক্লাসটা নেওয়া। তো আমি জানি না আপনারা আসলে নিজেরা চেষ্টা করছেন কিনা। নিজেরা চেষ্টা করাটা সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, আর টপিকটা সহজ, আমরা ইনশাল্লাহ আজকে দেখে ফেলবো, কোনো সমস্যা নাই। তো যাক, আমরা ক্লাসটা শুরু করি কেমন। আমি আজকে সকালে অনেক কষ্ট করে মাত্র প্রশ্নটা খুঁজে বের করলাম। প্রশ্নটার কোথাও একটা ভালো প্রিন্ট পাচ্ছি না, ছবিটা দেখা যাচ্ছে না কোথাও ঠিকভাবে। আচ্ছা, আপনাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল এরকম, একটা বস্তু আছে, বস্তুটার উপর এদিকে মনে হয় একটা ফোর্স দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে ফিগার 1 দেওয়া আছে। এখন আপনাদেরকে বলছে কি যে ফিগার 1-এ একটি 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তলবে 50 কেজি ভরের একটি ব্লককে দিয়ে সমতরণে একটি ব্লক উঠানো হচ্ছে। ঠিক আছে, তো বলছে কি, আবার বলি, ফিগার 1-এ একটি 30 ডিগ্রি কোণে আনত, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তলবে, এই যে এই তলটা মসৃণ তলবে 50 কেজি ভরের এই যে ব্লকটা আছে না, এই ব্লকটার ওজন কত? 50 কেজি। ঠিক আছে, ওজন কি সবসময় নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে ব্লকটার ওজন হচ্ছে 50 কেজি। 50 কেজি ভরের একটি ব্লককে এই যে দড়ি আছে, দড়ি দিয়ে টেনে সমতরণে উপরে উঠানো হচ্ছে। তার মানে ত্বরণটা কি, যেদিকে বল দিচ্ছি সেদিকে ত্বরণ, তো সমতরণে উপরের দিকে উঠানো হচ্ছে। ঠিক আছে, তো এখন বলছে যে ক নম্বর প্রশ্ন, ব্লকটার উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও। কি বলছে? এই ব্লকের উপর কোন কোন বল প্রযুক্ত হচ্ছে সেটাকে চিত্র এঁকে দেখাইতে বলছে, তাই না? তো এখন দেখেন এই অঙ্কটা বা হচ্ছে এই ইয়েটা পুরোপুরি হচ্ছে একটা হেলানো তলের অঙ্ক। হ্যাঁ, এই যে দেখেন একটা হেলানো তল 30 ডিগ্রি কোণে ভূমির সাথে আনত অবস্থায় আছে। তো এটা জাস্ট একটু অন্যভাবে বলছে, তারা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা করে ফেলি, দেখি কি আসে। চিত্রটা ভালোভাবে আঁকবেন। এই যে আপনার বস্তুর উপর এই যে একটা বস্তু এই তলের উপর দিয়ে যাচ্ছে, তো বস্তুর উপর হচ্ছে একটা বল ক্রিয়াশীল আছে, ফোর্স। সেই ফোর্স দেওয়ার ফলে বস্তুটা এই 30 ডিগ্রি কোণে আনত এই তলটা বেয়ে উপরে উঠতেছে। হ্যাঁ, তো এখন বলছে এর উপর ক্রিয়াশীল বল কত। এখন আবার বস্তু দেখেন ওজনও দেওয়া আছে, তো ওজন সবসময় কি ভূমি বরাবর নিচের দিকে ক্রিয়াশীল। হ্যাঁ, ডব্লিউ ইকুয়াল টু mg ইকুয়াল টু আপনার কত, এম এর মান কত দিয়ে দিচ্ছে? 50 কেজি। তার মানে আপনার ওজনটা কত? 50 × 9.8 নিউটন। এত ওজন নিচের দিকে ক্রিয়াশীল আছে। ঠিক আছে, তো এটা আপনারা বের করে নিতে পারবেন সহজেই, এটা আমার না করলেও হবে। তো এখন দেখেন এখানে আসলে ঘটনাটা কি হয়। ঘটনাটা হয় যে আপনার তলটা তো কি, তলটা হচ্ছে বাঁকানো। ঠিক আছে, তলটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে বাঁকানো। এখন আমরা কি জানি, আমি যখন ভূমির উপর দাঁড়ায় থাকি, ভূমির উপর আমি একটা কি দেই? ক্রিয়া দেই। ভূমি আমাকে কি দেয়? একটা প্রতিক্রিয়া দেয়, যার কারণে আমরা ভূমির উপর দাঁড়ায় থাকতে পারি, অন্যথায় তো দাঁড়ায় থাকতে পারতাম না। কারণ কি, প্রতিক্রিয়ারই সমানুপাতিক প্রতিক্রিয়া থাকে। তো এখন দেখেন ওর ওজন নিচের দিকে ক্রিয়াশীল, ভালো কথা, কিন্তু আমি যেই তলে থাকবো সেই তল বরাবর একটা তলের উপর ক্রিয়া দিব না আমার ভরের কারণে। তো এই যে দেখেন ও তো এই তলের উপর আছে, তার মানে ও তো তলের বরাবর একটা কি দিবে? একটা ক্রিয়া দিবে। অবশ্যই এই ব্লকটা আপনার ও যেই হেলানো তলটার উপর আছে সেটার উপর একটা ক্রিয়া করবে। তো ও ক্রিয়াটা করবে কিভাবে? আমরা কিন্তু তলের সাথে সবসময় লম্বভাবে ক্রিয়া করি। কোনো বস্তু তার ওজনের জন্য তলের উপর যে ক্রিয়াটা করে সেটা সবসময় কি হয়? লম্ব হয়। ঠিক আছে, তাহলে দেখেন ও তার মানে এই যে এই তলটা আছে না, হেলানো তলের লম্ব বরাবর একটা ক্রিয়া বল দিবে। ঠিক আছে, এখন আমি যখন ভূমির উপর দাঁড়ায় আছি, আমি যদি ক্রিয়া দিই, প্রতিক্রিয়াটা যদি সমান সমান না হয়, তাহলে কি আমি ভূমির উপর দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো তো না। অথবা আমাকে যদি প্রতিক্রিয়া ভূমি না দেয়, তাহলে তো আমি ভূমির উপর দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ আমি যদি ক্রিয়াই দিই, প্রতিক্রিয়া না আসে, আমি তো ভূমির ভিতর ঢুকে যাওয়ার কথা। অথবা আমি ধরেন যে ক্রিয়া দিলাম, প্রতিক্রিয়াটা তার থেকে বেশি আসলো, তাহলে তো আমি ভূমি থেকে উপরে উঠে যাওয়ার কথা, তাই না? এরকম কিন্তু কিছু জিনিস হইতে পারে। ঠিক আছে, কারণ কি, বস্তুটা হচ্ছে বল প্রয়োগ করবে কিসের উপর? তলের উপর। আর তলটা প্রতিক্রিয়া বলটা কার উপর দেবে? বস্তুর উপর দেবে। তো তলটা যদি বস্তুর উপর বেশি প্রতিক্রিয়া বল দেয়, তাহলে তো সে উপরে উঠে যাবে। তো যাই হোক, এগুলো আপনারা জানেন, এগুলো আর না বলি। তার মানে তল বরাবর একটা ক্রিয়া বল ক্রিয়া করতেছে। ঠিক আছে,
তাহলে তল বরাবর যদি ক্রিয়া বল ক্রিয়া করে তাহলে কি তার ঠিক বিপরীত দিকে হচ্ছে কি আপনার নিউটনের থার্ড ল অনুযায়ী সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া পাবো না আমরা। এই যে দেখেন, এই যে বিপরীত ঠিক মানে একই লাইন হবে আর কি, ঠিক আছে, সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। এই প্রতিক্রিয়াকে আপনি আর বলতে পারেন। তো মনে করেন আপনার ক্রিয়াটা হচ্ছে যে কোনো একটা কিছু, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন ভাই এই যে আমরা তো আপনাদের একটু আগে বললেন যে হ্যাঁ ওজনের কারণে ক্রিয়া প্রতিক্রিয়া হইতেছে, এই জিনিসটা কোথা থেকে আসলো? ওজন তো আমার একদম ডাইরেক্ট ভূমি বরাবর নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এই জিনিসটা কোথা থেকে আসলো? আসলে হয়েছে কি, এই যে আপনার ওজনটা আছে না, ওজনটা হচ্ছে যখন আপনি আনত তলে যাবেন তখন হচ্ছে ওজনটা আপনাকে উপাংশ দিবে বা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ হচ্ছে এই যে আপনি তল বরাবর প্রতিক্রিয়া করতেছেন, ক্রিয়া করতেছেন, সেটার কাজে ব্যয় হবে একটা ভাগ, আর একটা ভাগ ব্যয় হবে হচ্ছে এই দিকে, ঠিক আছে, মানে দুইটা উপাংশ হবে। আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখন খেয়াল করে দেখেন, আপনার এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি হয়। কিভাবে হয় দেখেন, মনে করেন আপনার এই কোণটা হচ্ছে থিটা, হ্যাঁ। তো এখন দেখেন আপনার এই যে ওজনটা কি নিচের দিকে ক্রিয়াশীল, W = mg, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে যেই কোণটা আছে এই কোণটার ভ্যালু কত সেটা হচ্ছে আমার জানতে হবে। তো আমরা ধরে নিই এই কোণটার ভ্যালু কত, x ধরে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এই কোণটার ভ্যালু x ধরে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত থিটা, তাহলে এই কোণটা কত, মানে এই কোণটা কত এটা বের করেন। দেখেন তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, এই কোণটা অবশ্যই কি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা। আশা করি সবাই একমত হবেন, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই তো ঘটনা। তো এই কোণটা কত দাঁড়ালো 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা মাত্র বের করলাম এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আবার একটা জিনিস খেয়াল করেন, এই পুরাটা কি, এই যে তলের সাথে কি এটা 90 ডিগ্রি বরাবর হবে, কারণ কি ভাই কি বলছি, তলের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই কি লম্বভাবে ক্রিয়া করবে, তাহলে এই জিনিসটা কি হবে 90 ডিগ্রি হবে, হ্যাঁ। আচ্ছা, এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখন দেখেন এই টোটাল কোণটা কি আসলে x প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই টোটালটা হচ্ছে x প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এই টোটালটা তো এটা। আবার আমরা কি দেখতেছি x প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি আপনার এই 90 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে। তার মানে কি এটা 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখেন আপনার x = কি আসে, থিটা আসে, ঠিক আছে। তার মানে এই কোণটা যদি x হয় আর এই কোণটা যদি থিটা হয়, তারা অবশ্যই কি হবে সমান সমান হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই জায়গায় যে কোণটা আর এই জায়গায় যে কোণটা দুইটা সমান, তার মানে এটা কি 30 ডিগ্রি, ঠিক আছে। আবার আমরা দেখতেছি এখানে একটা আনত তল বরাবর যে কোনো এরকম যদি একটা আনত তল বরাবর একটা বল কাজ করে, মনে করেন ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তার অনুভূমিক উপাংশ কত f cos থিটা, উলম্ব উপাংশ কত f sin থিটা, এগুলো আমরা কিন্তু বের করতে পারি, ঠিক আছে, মানে উপাংশ থেকে এগুলো আমরা বের করতে পারি। তাহলে আপনি দেখেন আপনার মেইন যে বলটা বা ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, তো আপনি এই কোণটা জানেন 30 ডিগ্রি, তার মানে কি আপনার এইদিকে কি mg cos 30 ডিগ্রি। আর দেখেন আপনার আমাদের সবসময় কি লব্ধিটা কি মাঝামাঝি থাকে, এক পাশে কি থাকে থিটার সাথে অনুভূমিক থাকে, আরেক পাশে কি উলম্ব থাকে। তাহলে এটা যদি থিটা হয় তার মানে এটা ধরেন মনে মনে যে অনুভূমিক, ঠিক আছে, তার মানে এটার সাথে কি এটা হচ্ছে লব্ধি, তার মানে কি একটা যদি এদিকে হয় বল, আরেকটা বল কোন দিকে হবে, এইদিকে হবে, এটার সাথে কি বরাবর লম্ব বরাবর হবে, ঠিক আছে। তার মানে এই যে এইটার সাথে লম্ব বরাবর এইদিকে আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে mg sin 30 ডিগ্রি, ঠিক আছে। এই বলটা কি করবে, এই বলটা হচ্ছে যে আপনার এই এফ এর পরে আপনি যে এফ দিয়ে উপরের দিকে টানতেছেন, এটা হচ্ছে আপনাকে বিপরীত দিকে আরেকটা ফোর্স দেবে, মানে আপনার টান বলটা একটু বেশি দেওয়া লাগবে, হয়তো আপনার পরিশ্রমটা একটু বেশি হবে, ঠিক আছে। যে এটার জন্য মানে আপনি 10 নিউটন দিলে হয়তো এখানে মনে করেন এটার মান ধরে নেন 1, তো 10 নিউটন দিলে কার্যকর বল হবে কত 9 নিউটন, যদি এখানে ঘর্ষণ না থাকে। আর যদি ঘর্ষণ থাকে তাহলে আলাদা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখেন এখন মোটামুটি ভাইয়া এটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনাদের কিন্তু চিত্র এঁকে এই জিনিসটা দেখাতে বলছে, তো এই জিনিসটা এভাবেই দেখাবেন। আপনারা কিভাবে দেখাবেন আমি আরেকবার বলে দিচ্ছি। বলছে যে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল আছে চিত্র এঁকে দেখাও। তো আপনার ব্লকের উপর আপনাকে যেহেতু মসৃণ তল বলছে, সুতরাং আপনারা শুরুতেই ধরে নেবেন কি ঘর্ষণের কথা বলা নাই আপনাদেরকে, হ্যাঁ, ঘর্ষণের কথা বলা না থাকলে ঘর্ষণ না আনাই বেটার।
তো আপনারা হচ্ছে যে শুরুতে যেহেতু মসৃণ তল বলে দিচ্ছে, আপনারা ধরে নেবেন, আপনারা বলবেন যে এখানে যেহেতু মসৃণ তলের কথা বলা হয়েছে, তাই বলা যায় যে এখানে কোনো ঘর্ষণ বল নাই। যদি ঘর্ষণ বল উল্লেখ করে দেয় তাহলে ঘর্ষণ বল উল্লেখ করবেন, অন্যথায় দরকার নাই। ঠিক আছে, মসৃণ তল বললে ধরে নেবেন যে ঘর্ষণ নাই। ঠিক আছে, তো আপনারা এটা বলে দেবেন প্রথমে, তাহলে তারপরে কি করবেন, তারপরে করবেন কি হেলানো তলটা এরকম আঁকবেন। আঁকার পরে হচ্ছে যে চিত্রটা আরেকটু সুন্দরভাবে আঁকতে পারেন চাইলেই, যে এই যে আমি এরকম মনে করেন আঁকলাম, তো এই পয়েন্টে হচ্ছে আমার বস্তুটা আছে, তো এই পয়েন্ট থেকে চিত্রটা আঁকতে পারেন চাইলে, যে এই পয়েন্ট থেকে এদিকে হচ্ছে W = mg ক্রিয়াশীল। ঠিক আছে, তারপরে দিয়ে এই যে এখানে হচ্ছে আপনার এই যে এটাকে ধরবেন হচ্ছে মনে করেন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত mg cos 30 ডিগ্রি, আর হচ্ছে এই বরাবর এই যে দেখেন এই বরাবর কি আমার mg sin 30 ডিগ্রি। ঠিক আছে, mg sin 30 ডিগ্রি এই বরাবর, আর হচ্ছে আমার যেই বলটা যার কারণে আমি উপরের দিকে যাচ্ছি সেই F বলটা হচ্ছে উপরের দিকে ক্রিয়াশীল, আর হচ্ছে mg cos 30 তো ক্রিয়া বল, তলের উপর ক্রিয়া বল, তাহলে মানে প্রতিক্রিয়া বলটা কি এটার সাথে, মানে এটা আর এটা কিন্তু একই লাইন হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রতিক্রিয়া বল আরটা বা অবিলম্বিক প্রতিক্রিয়া আরটা হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আপনার ঘটনা। হ্যাঁ, এর বাইরে কিন্তু তেমন কোনো ঘটনা নাই। ঠিক আছে, তো এই চিত্রটাকেই আপনারা আঁকবেন, এবং আঁকার পরে আমার হিসাব মতে যেটা আমি হলে কি করতাম, আমি বলি যে আমি সাইড দিয়ে লিখতাম, মানে ডেটা চিত্রে কি দেওয়া আছে সেটা আমি বলতাম যে চিত্রে F হচ্ছে কি F = প্রযুক্ত বল। ঠিক আছে, F = প্রযুক্ত বল, তারপরে হচ্ছে যে আপনার F এর মান কথা লিখতাম, তারপরে লিখতাম যে mg cos 30 ডিগ্রি তল বরাবর ক্রিয়া বল, তল বরাবর ক্রিয়া বল। ঠিক আছে, কি বল, ক্রিয়া বল, তারপরে mg sin 30 ডিগ্রি অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল। ঠিক আছে, বা অবিলম্বিক প্রতিক্রিয়া বল। হ্যাঁ, প্রতিক্রিয়া, তারপরে দিয়ে হচ্ছে যে আপনার mg sin θ কি, আপনার mg sin θ হচ্ছে ওজন থেকে উদ্ভূত লম্বিক বল। ঠিক আছে, বা লম্বিক উপাংশ বা ওজনের লম্বিক উপাংশ, সোজা বাংলা কথা কি এটা কি mg হচ্ছে যে আপনার mg sin θ কি sin 30 ডিগ্রি কি আপনার ওজনের লম্বিক উপাংশ। ঠিক আছে, বা উলম্ব উপাংশ, যেটা খুশি বলতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা জিনিসটা একটু সাইড দিয়ে যদি সুন্দর করে লিখে দেন, আপনাদের কাজ শেষ। চিত্র রাখবেন আর এই যে কোনটা কি সেটা আপনারা বলে দেবেন, শেষ। ঠিক আছে, তো ব্লকটির উপর কোন বল ক্রিয়াশীল চিত্র এঁকে দেখাও, আমি আশা করি যে আমাদের চিত্র এঁকে দেখানো শেষ। ঠিক আছে, তো আপনার হ্যাঁ এটাই হচ্ছে ঘটনা। তো এই বলগুলো ক্রিয়াশীল। এখন খ নম্বরে কি বলছে, ব্লকটিকে, আচ্ছা আপনাদের এখানে ত্বরণের একটা ব্যাপার দেওয়া আছে। হ্যাঁ, আপনারা চাইলে এই যে এই বলের কারণে এদিকে ত্বরণ আছে এটা দেখাইতে পারেন, না দেখাইলেও চলবে, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, কারণ বল দেখাইতে বলছে, ত্বরণের দিক থেকে দেখাইতে বলেনি। তো এখন খ নম্বরে বলছে ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করছে এবং কিভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন আবার উদ্দীপকে ফেরত যাই। উদ্দীপকে কি বলছে, একটা বল দিয়ে টানার ফলে তার হচ্ছে সমত্বরণে, কি ত্বরণ, সমত্বরণ। ঠিক আছে, সমত্বরণে সে হচ্ছে তাকে উঠানো হচ্ছে। এখন খ নম্বরে বলছে ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কোন কোন সূত্র কাজ করছে। ঠিক আছে, তার মানে ব্লকটা আদিতে কি ছিল, U = 0 ছিল, তারপরে একটা বেগ প্রাপ্ত হয়েছে, ভি প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, এখন বলছে যে নিউটনের কোন কোন গতিসূত্র কাজ করেছে, কিভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো। ঠিক আছে, নিউটনের গতিসূত্র কয়টা, 3টা। প্রথম সূত্রতে কি বলছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি কোনটা কোনটা কাজ করে কোনটা কোনটা কাজ করে না। তো এই হচ্ছে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে, তাই না? তো প্রথম সূত্র, আচ্ছা যেহেতু 3টা সূত্রের কথা বলছে 3টা সূত্রই লিখবেন। হ্যাঁ, 3টা সূত্র লিখবেন। প্রথম সূত্র কি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ঠিক আছে, তার মানে নিট বল যদি শূন্য হয়, ঠিক আছে, নিট বল যদি শূন্য হয় তাহলে কি ত্বরণের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ত্বরণের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তার মানে নিট বল শূন্য হইলে A = কত হবে, 0 হবে। এ কি বেগের পরিবর্তন। ঠিক আছে, বেগের পরিবর্তনটাই কি ত্বরণ না? তাহলে হচ্ছে যদি আমার কোনো বস্তু স্থির থাকে তার মানে তার বেগ কত, কোনো বস্তু স্থির থাকলে তার বেগ তো শূন্যই, আর সমবেগে চললে কি তার বেগের পরিবর্তন কত, শূন্যই। ঠিক আছে, সমবেগে চললে তার বেগের পরিবর্তন তো হয় না, তো বেগের পরিবর্তন না হলে তো ত্বরণ হবে না, তার মানে শূন্য থাকবে। ঠিক আছে, ঘটনা কিন্তু এইটাই। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম সূত্র আমাকে বলছে, তো প্রথম সূত্রটা লিখবেন। তারপর এখন আমরা দেখি আমাদের এখানে কি হয়েছে। আমাদের এখানে হয়েছে কি,
আমাদেরকে বলছে যে আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগের ফলে বস্তুটার কি হয়েছে, একটা ত্বরণ হয়েছে, তল বরাবর ত্বরণ হয়েছে। হ্যাঁ, এখন আমি যদি বল না প্রয়োগ করতাম তাহলে কি ত্বরণ হইতো? হইতো না। বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয়েছে, তার স্থিতি জড়তাকে কাটিয়ে উঠছে। ঠিক আছে, তার স্থিতি জড়তাকে কাটিয়ে উঠে সে গতিশীল হয়েছে। ঠিক আছে, বস্তুটা কিন্তু বল প্রয়োগ না করলে সে কিন্তু স্থিরই থেকে যেত, কিন্তু বল প্রয়োগ করার ফলে সে কি করছে, স্থির অবস্থা থেকে ধীরে ধীরে গতিশীল হয়ে গেছে। ঠিক আছে, তার মানে সেটা কিন্তু প্রথম লটা খাটতেছে। কেন খাটতেছে আবার বলি, প্রথম লটা কি বলছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির থাকবে, তার মানে বাহ্যিক বল প্রয়োগ করলে সে আর স্থির থাকবে না, সে গতিশীল হবে বা সে একটা ত্বরণ প্রাপ্ত হবে। এটাই তো, তাই না? এটাই কিন্তু বলছে এখানে। বলছে কি, আবার বলি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, মানে তাদের কোনো পরিবর্তন হবে না গতির। ঠিক আছে, কিন্তু বাহ্যিক বল যদি প্রয়োগ করি তাহলে তো চেঞ্জ হবে, তাই না? তাহলে কিন্তু চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে যেহেতু এখানে বাহ্যিক বল প্রয়োগ হয়েছে সেহেতু এখানে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। আপনি আপনার মতো করে এভাবে সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। ঠিক আছে, যে নিউটনের ফার্স্ট ল এইটা বলছে যে বল প্রয়োগ না করলে এটা হবে, অর্থাৎ বল প্রয়োগ করলে তার চেঞ্জ হবে। তো এখানে যেহেতু আমরা বল প্রয়োগ করতেছি, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বা হচ্ছে তার গতির পরিবর্তন হচ্ছে, বা সে সমতরণে চলতেছে বল প্রয়োগ করার ফলে। ঠিক আছে, তো এইভাবে ব্যাখ্যা করবেন, অবশ্যই এটা খাটতেছে, প্রথম সূত্রটা খাটতেছে। ঠিক আছে, তো দ্বিতীয় সূত্র, এখন দ্বিতীয় সূত্র কি বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। পি ইকুয়াল টু কি, ভরবেগ কি, এম ইন্টু ভি, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে কি বলছে, আদিতে তার বেগ ছিল ইউ, পরবর্তীতে তার বেগ ছিল কি, ভি। আদিতে বেগ কত, ইউ, পরবর্তীতে তার বেগ কত, ভি। তার মানে কি, আদিতে তার আপনার ভরবেগ কত ছিল, এম ইন্টু ইউ, ভর ইন্টু বেগ, আদি ভরবেগ। ঠিক আছে, এটা কি আদি ভরবেগ, আদি ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ। তারপরে শেষ ভরবেগ, ঠিক আছে, শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ ইকুয়াল টু এম ইন্টু ভি। ঠিক আছে, তা এখন নিউটনের দ্বিতীয় লটা কি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখন দেখেন, ও আদিতে ওর ভরবেগ কত ছিল, আমরা কিন্তু জানি আদিতে 0 থেকে আসছে, তার মানে আদিতে ভরবেগ ছিল 0, পরে একটা ভরবেগ প্রাপ্ত হয়েছে, তার মানে কি, তার কিন্তু ভরবেগের পরিবর্তন হয়েছে। কেন বেগের পরিবর্তন হয়েছে, কারণ ফার্স্ট ল থেকে আমরা জানি বল প্রয়োগ না করলে কি বস্তুর কি বেগের পরিবর্তন হবে না। ঠিক আছে, সব একই বেগ নিয়ে চলতে থাকবে, কিন্তু বল প্রয়োগ করার ফলে কি চেঞ্জ হবে। তাহলে প্রথম সূত্র থেকে আমরা পাইলাম কি, বল যেহেতু প্রয়োগ করছি তার মানে তার হচ্ছে কি ভরবেগের চেঞ্জ হয়েছে। এই যে দেখেন চেঞ্জ হয়ে এইটুকু আসছে, এখন চেঞ্জ হয়েছে কতটুকু। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনটা বা ডেল পিটা কত, ডেল পিটা হচ্ছে এমভি মাইনাস এমইউ, তাই না? এই যে পরিবর্তন বের করলাম। আচ্ছা, তো এবার সূত্র অনুযায়ী লিখি। আর এই পরিবর্তনটা কেন হয়েছে, একটা বল প্রয়োগের ফলে হয়েছে, বল প্রয়োগ না করলে কিন্তু এই পরিবর্তন কোনো দিনই হইতো না। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন, তাহলে আমার মনে করেন পি, তো তার মানে ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, পরিবর্তনের হার বলতে কি বোঝায়, টি সময়ে আপনার মনে করেন পরিবর্তন হয়েছে এতটুকু। ঠিক আছে, টি সময়ে পরিবর্তন হয়েছে এমবি মাইনাস এমইউ, তাহলে একক সময়ে পরিবর্তন হয়েছে কতটুকু, এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এটাই হচ্ছে আপনার পরিবর্তনের হার। ঠিক আছে, এটাই কি পরিবর্তনের হার। আচ্ছা, তো এখন দেখেন এই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এইটুকু আশা করি সবাই বুঝে গেছেন। ঠিক আছে, এগুলো আপনারা জানেন সবাই, তারপর ভাই একটু করে দেখাচ্ছি। এখন দেখেন, আপনাকে বলতে ভরবেগের পরিবর্তনের হার না, তো আমরা কি দেখলাম, পরিবর্তনের হারটা কি, এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি, এই তো। আচ্ছা, সেটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তো মনে করেন এখানে আমি কত বল ধরছি, এফ বল প্রযুক্ত হচ্ছে ধরছি না, তার মানে পরিবর্তনের হারটা কি এই এফ বলের সমানুপাতিক হবে। তার মানে কি এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি, এটা কি সমানুপাতিক হওয়ার কথা, তাই না? আচ্ছা, তো এখন দেখেন, এটা যদি আপনি সমানুপাতিক তুলেন তাহলে আপনার একটা ধ্রুবক আসবে, ধরেন কে ইন্টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। তো হচ্ছে কে এর ভ্যালুকে কি ধরা হয়, 1 ধরা হয়। হ্যাঁ, কে এর ভ্যালু কত, 1। তাহলে কে এর ভ্যালু যদি 1 হয়, আমি এখান থেকে এম কমন নিতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন, আমরা কি জানি, এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি না, তার মানে এফ ইকুয়াল টু কি এম এ। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন কি হচ্ছে, আমি যখন বল প্রয়োগ করতেছি তখন কি আমার একটা ত্বরণ হচ্ছে, এখানে কিন্তু আমার একটা সমতরণ হচ্ছে কিন্তু। ঠিক আছে, বল প্রয়োগের ফলে সমতরণ হচ্ছে, তার মানে কি আমি যখন আপনার ভরবেগের পরিবর্তন করতেছি সেটা কি বলের উপর ডিপেন্ড করতেছে না, ভরবেগের যখন পরিবর্তন করতেছি সেটা কিন্তু ঘুরে ফিরে বলের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। তা এখন দেখেন, বল এদিকে ক্রিয়া করতেছে, জিনিসটা কি ওইদিকে যাচ্ছে,
ঠিক আছে। এবং দেখেন ভরবেগটা কি হচ্ছে, শূন্য থেকে ধীরে ধীরে ভরবেগটা কি বাড়তেছে, তার মানে ভরবেগের পরিবর্তনও বাড়তেছে, তাই না? তার মানে হচ্ছে পুরোপুরিভাবে এটা নিউটনের সেকেন্ড লটাও ফলো করে, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা দেখায় দিবেন, এই জিনিসটা দেখায় দিলে দেখাবেন এই যে দেখেন আমি আমার যত বল বাড়াবো তত ত্বরণ হবে, এভাবে দেখাইতে পারেন A ইকুয়াল টু কি F/m, ঠিক আছে, যে আমি যত বল বাড়াবো আমার ত্বরণ ততই বাড়বে, ঠিক আছে। অথবা হচ্ছে যে আমার হচ্ছে বল প্রয়োগের ফলে ত্বরণের পরিবর্তন হচ্ছে, এইভাবে বলে দিতে পারেন, কিছু না তেমন, ঠিক আছে, সহজ জিনিস। আচ্ছা, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র গেল, এখন তৃতীয় সূত্র দেখেন। তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে তো ক্রিয়া প্রতিক্রিয়া সব জায়গায় আছে, আমি শুরুতেই প্রথমেই বলে দিচ্ছি। এই যে দেখেন বস্তু যখন এখানে ছিল, ঠিক আছে, বস্তুর ওজন দেখেন, ওজনের একটা উপাংশ কি এদিকে তল বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে, এবং সেই জন্য কি সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া পাচ্ছে উপরের দিকে। এই আর হচ্ছে কি আমার সমান ও বিপরীত প্রতিক্রিয়া, তার মানে আর ইকুয়াল টু কি mg cos 30 ডিগ্রি। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, ঠিক আছে, এখান থেকে পাইলাম। আপনারা এটাকে কিভাবে বলতে পারেন যে বস্তুটি তলের উপর mg cos 30 ডিগ্রি পরিমাণ ক্রিয়া করছে এবং তলও বস্তুর উপর অবিলম্বিক প্রতিক্রিয়া স্বরূপ আর দিচ্ছে, যেহেতু ক্রিয়া ও প্রতিক্রিয়া মানে সমান অবিলম্বিক প্রতিক্রিয়া আর দিচ্ছে, যেহেতু ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী, তাই বলা যায় যে এটা থার্ড লকে ফলো করে, ঠিক আছে। তো এটা একটা ঘটনা হইতে পারে। আবার একটা সেকেন্ড সিনারিও দেখেন, সেকেন্ড সিনারিও কি হতে পারে দেখেন, আপনি যখন বস্তুটাকে টানতেছেন, আপনি যখন দড়ি দিয়ে বস্তুটাকে উপরের দিকে টানতেছেন, ঠিক আছে, কে টানতেছে? আপনি টানতেছেন, দড়ি ধরে টানতেছেন, তার মানে আপনার হাত কি দড়িকে একটা বল প্রয়োগ করতেছে না, তার মানে আপনার হাত দড়ির উপর কি করতেছে? ক্রিয়া করতেছে। অনুরূপভাবে আপনার হাতের উপর কি দড়ি আরেকটা প্রতিক্রিয়া দিচ্ছে না? দড়ি কিন্তু আরেকটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দিচ্ছে, যেটা কি সমান ও বিপরীতমুখী, ঠিক আছে। তো চাইলে আপনি এই জায়গাতেও আপনি ক্রিয়া প্রতিক্রিয়াটা ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ, তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে একটাও বলতে পারেন, দুইটাই বলতে পারেন, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা বলবেন, ঠিক আছে। তবে হচ্ছে যে এই জিনিসটা কিন্তু দেখা যায়, এই জিনিসটা ডাইরেক্ট দেখা যাচ্ছে বা চিত্রের মধ্যে পুরোপুরি বোঝা যাচ্ছে, হাতের থেকে বেশি বোঝা যাচ্ছে এই জিনিসটা অবশ্যই দিবেন। তারপর চাইলে হাতেরটাও লিখবেন, না চাইলে লিখবেন না, সমস্যা নেই। তা আশা করি বুঝতে পারছেন। তার মানে হচ্ছে কি এই প্রশ্নটা আমার তিনটা সূত্রকেই ফলো করতেছে, ঠিক আছে, এই সূত্রটা তিনটা সূত্রকেই ফলো করতেছে, মানে এই অঙ্কটা। আচ্ছা, তাহলে খ গেল। গ, মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকের উপর কোন কোন বল ক্রিয়াশীল হয়েছে তা চিত্র এঁকে দেখাও। মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হয়েছে তা চিত্র এঁকে দেখাও। আচ্ছা, চিত্রটা ভাই আবার আঁকি, আমি বারবার ভুলে মুছে ফেলতেছি। 30 ডিগ্রি, আমি আর এখন বাক্স আঁকতেছি না। W ইকুয়াল টু mg, এই বরাবর এই যে কোনটা আছে এটাও 30 ডিগ্রি, এই যে আর এই বরাবর আমার F বল ক্রিয়াশীল, আর এই বরাবর কি এটা কি mg cos 30 ডিগ্রি, আর এই বরাবর কি mg sin 30 ডিগ্রি। এই হচ্ছে ঘটনা। এখন বলছে মাঝামাঝি অবস্থানে পৌঁছে গিয়ে বিশেষ কারণে ব্লকটা নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকের উপর কোন কোন বল ক্রিয়াশীল আছে তা চিত্র এঁকে দেখাও। হ্যাঁ, এখন দেখেন মাঝামাঝি অবস্থানে গিয়ে কি হলো, বলটা থেমে গেল। কি হলো, বলটা মনে করেন উঠতেছে উঠতেছে উঠতেছে, তো উঠতেছে কেন? বস্তুটা উঠতেছে কারণ হচ্ছে এই এফ বলটা তার উপর ক্রিয়াশীল ছিল, ঠিক আছে। এই এফ বলটা দিয়ে যে তাকে যদি আমি উপরে না টানতাম সে কি কোনোদিনও উঠতো না। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, এই এফ বলটাকে কিন্তু প্রতি মুহূর্তে ও কিন্তু নাকচ করতেছে, ঠিক আছে, প্রতি মুহূর্তে ও কিন্তু এফ বলের একটা অংশ নাকচ করতেছে। মনে করেন এফ ইজ গ্রেটার দেন যদি mg sin 30 ডিগ্রি না হইতো, এফ যদি এইটার তুলনায় বড় না হইতো, mg sin 30 ডিগ্রির তুলনায় এফ যদি শুরুতে বড় না হইতো, তাহলে কিন্তু বস্তুটা কি উপরের দিকে উঠতে পারতো না, ঠিক আছে। তো একটা সময় হয়েছে কি, এখন দেখেন আপনার মানে ঘটনা অনেক রকম হইতে পারে, যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আপনার এটার মান চেঞ্জ হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে, ঠিক আছে। তো এখন মনে করেন বস্তুটা ততক্ষণ পর্যন্ত উপরে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার এই এফ এর ভ্যালুটা ওর তুলনায় বেশি বা আপনার টানটা বেশি। মনে করেন আপনি প্রথমে আপনার মনে করেন অনেক শক্তি,
আপনি 10 নিউটন বলে টানতেছেন, এই এমজির ভ্যালু হচ্ছে যে মনে করেন আপনার 3, ঠিক আছে? তো 10 অবশ্যই 3 এর থেকে বড়, তাহলে 10 আর 3 কাটাকাটি গিয়ে 7 নিউটন বলে সে উপরের দিকে উঠবে, ঠিক আছে? তো আপনি আরো তুলতেছেন উপরে, আস্তে আস্তে আপনার শক্তি কমতেছে, তো আপনার বল প্রয়োগের পরিমাণও কমতেছে। আপনি পরবর্তীতে 7 দিলেন, আপনার বল হচ্ছে 7, তো তখন কি 4 নিউটন বলে উঠবে। তারপর আস্তে আস্তে আপনার বল কমলো 4, তারপরে কি 1 নিউটন বলে উঠবে, কারণ হচ্ছে কি এটা থেকে বাদ যাবে, এটা তো সবসময় সেমই থাকতেছে এখানে, তাই না? তো এখন মনে করেন একটা পর্যায়ে কি হলো, সমান হয়ে গেল, যে আপনি যেই বলে টানতেছেন আর বস্তু যেই বল দিতেছে দুইটাই সমান, তাহলে বস্তু কি এক জায়গায় আটকায় থাকবে, ঠিক আছে? এখন মনে করেন বস্তু এক জায়গায় আটকায় থাকবে বা স্থির থাকবে। এখন মনে করেন আপনি করলেন কি 3ও না, আপনি 2.9 দিলেন, হ্যাঁ, তার মানে কি বস্তুর পিছনে থেকে যে বলটা দিতেছে এই বলটা থেকে আপনার বলটা কমে গেল না? তা আপনার বল যদি কমে যায়, আমরা কি জানি বল যেদিকে ক্রিয়া করবে, মানে লব্ধি বলটা যেদিকে ক্রিয়া করবে সরণ তো ওই দিকেই হবে। তো লব্ধি বল যদি আপনি হিসাব করেন এখান থেকে, লব্ধি বল কত 0.1 না? 0.1টা কি অবশ্যই এই দিক বরাবর, ঠিক আছে? তো এই দিক বরাবর যদি হয় তার মানে কি তার সরণ হবে এই দিকে এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনাটা দাঁড়াইলো যে আমরা বুঝতে পারলাম যে আমাদের যখন বস্তুটা মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে স্থির হইলো, মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নামা শুরু করলো, সেই মুহূর্ত থেকে আমার কি এই mg sin 30 ডিগ্রির ভ্যালুটা অবশ্যই আমার টান বলের থেকে বেশি, ঠিক আছে? এইটা হওয়ার কারণে হয়েছে যে আমার বস্তুটা নিচের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ। তো এখন বলছে কি মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল আছে তার চিত্র এঁকে দেখাও, ঠিক আছে? তো বুঝলাম না এটা কি দিল, হুদাও দেখেন। এখন এইখানে যখন গেছে চিত্রটা কি হবে? চিত্রটা এই একই জিনিস, কারণ কি আমার বল একটা উপরের দিকে ক্রিয়াশীল, mg sin 30টা এদিকে ক্রিয়াশীল, আপনার হচ্ছে যে ভূমি বরাবর ক্রিয়া বলটা হচ্ছে এটা, প্রতিক্রিয়া বলটা হচ্ছে এটা, এই ক্রিয়া প্রতিক্রিয়া তো সবসময়ই থাকবে। আপনার এই বলটার মান কম হইতে পারে কিন্তু বল তো থাকবে, ঠিক না? বলটার মান কম হইতে পারে কিন্তু বল তো থাকবে, কারণ শুরুতে আমাকে কি বলে দিচ্ছে? শুরুতে আমাকে বলছে যে আমি তাকে দড়ি দিয়ে উপরে উঠাইতেছি, ঠিক আছে? আমাকে তো একবারও বলে নাই যে নিচে নামতে থাকলে আমি দড়ি ছেড়ে দিছি। ও আচ্ছা, তাহলে এখানে আরেকটা ঘটনা হইতে পারে, আপনাকে এটা মানে যদিও বলে নাই, আপনি ধরে নিতে পারেন যে এখানে মানে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা বিশেষ কারণে বলটা নিচের দিকে নামতেছে। বিশেষ কারণ কিন্তু অনেক রকম হইতে পারে। কি হইতে পারে? 1 নম্বর পয়েন্ট ভাই কিন্তু বলে ফেলছি। বিশেষ কারণ যেটা হইতে পারে যে আপনার বল এটার তুলনায় কম, ঠিক আছে, বা আপনি আস্তে আস্তে জিনিসটাকে নিচের দিকে নামাচ্ছেন, বা আপনার বলটা কমে গেছে বিদায় জিনিসটা হচ্ছে এই ফোর্সের কারণে নিচের দিকে নামতেছে। তো বিশেষ ঘটনা আরো হইতে পারে। কি হইতে পারে? মনে করেন আপনার দড়ি ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে, আপনার দড়ি ছিঁড়ে যেতে পারে। মনে করেন যে mg sin 30 মান এত বেশি, সেই লোডটা মনে করেন একটা দড়ি, প্রত্যেকটা দড়ির কি একটা টেম্পার আছে, ঠিক আছে? দড়িটা মনে করেন যে 7 নিউটন বল নিতে পারে। এখন আপনার হয়েছে কি অনেকক্ষণ ধরে আপনি এটাকে ইউজ করতেছেন, তো আপনার স্থিতিস্থাপক সীমা চলে আসছে, পার হয়ে গেছে, ঠিক আছে? স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেছে, বারবার ইউজ করার কারণে তার ইলাস্ট্রিসিটি কমে গেছে, ঠিক আছে? ইলাস্ট্রিসিটি যদি কমে যায় তো দেখবেন যে 7 নিউটনের থেকে কম এসে হয়তো বা ছিঁড়ে যাবে, ঠিক আছে? তো এখন মনে করেন যে আপনার কোনো কারণে হচ্ছে যে মনে করেন ইলাস্ট্রিসিটি কমে 4 হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই বস্তুটা mg sin 30 ডিগ্রির মান কত? mg sin 30 ডিগ্রির মান মনে করেন 5, তো আপনার দড়িটা কি হয়ে গেল? ছিঁড়ে গেল। এই ঘটনাও কিন্তু ঘটতে পারে, ঠিক আছে? তো আপনি কি বলতে পারেন যে এমন হতে পারে প্রথম ক্ষেত্রে যে আমার দ্বারা প্রযুক্ত যে বল সেটা mg sin 30 তুলনায় কম হইতে পারে, ঠিক আছে, বা হচ্ছে mg sin 30 ডিগ্রির মান আমার বলের তুলনায় বেশি হইতে পারে, সেক্ষেত্রে বস্তুটা নিচের দিকে নামবে। অথবা এমন হইতে পারে আমার হাতের দড়ির ইলাস্ট্রিসিটি কমে গেছে, হাতের দড়ির কি হয়েছে? ইলাস্ট্রিসিটি কমে গেছে, বা হাতের দড়িটা কি হলো? ছিঁড়ে গেল। ছিঁড়ে যদি যায় সেক্ষেত্রে আমার এফ এর ভ্যালুটা কত হয়ে যাবে? এফ এর ভ্যালু টোটালি 0 হয়ে যাবে। তার মানে এফ এর ভ্যালু যদি ছিঁড়ে যায়, মানে দড়ি যদি ছিঁড়ে যায়, দড়ি ছিঁড়ে যেতে পারে, দড়ি ছিঁড়ে গেলে আপনার এফ এর ভ্যালু কত হবে? এফ এর ভ্যালু হবে 0 নিউটন, হ্যাঁ। এফ এর ভ্যালু যদি 0 নিউটন হয় তার মানে তখন কি আপনার mg sin 30 ডিগ্রির মানটাই কি আছে শুধু, এবং সেটা কি নিচের দিকে ক্রিয়াশীল। সেটা কোন দিকে? নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে? তার মানে নিচের দিকে যদি একটা বল ক্রিয়াশীল থাকে তাহলে তো বস্তু নিচের দিকে এমনি চলে যাবে, তাই না? তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো আপনার এই ঘটনা ঘটতে পারে। এছাড়া আর কি ঘটতে পারে আমরা দেখে একটু চিন্তা করে। একটা হচ্ছে বল কমে যেতে পারে, আর একটা হচ্ছে এটা না, আর কিছু আমি তেমন দেখতেছি না। আপনারা চিন্তা করবেন, যদি আর 2-1 পয়েন্ট পান আর 2-1 পয়েন্ট অ্যাড করবেন, হ্যাঁ। তো এখন কি বলছে? আচ্ছা, আমাদেরকে চিত্রকে দেখাইতে বলছে, তো চিত্রকে আমরা এটা দেখাইতে পারি। প্রথম ক্ষেত্রের জন্য চিত্র হচ্ছে এইটা, ঠিক আছে? প্রথম ক্ষেত্রের জন্য চিত্র হচ্ছে এটা। চিত্রের নিচে লিখে দিবেন যে চিত্রে এটা হচ্ছে এটা যখন mg sin 30 ডিগ্রি ইজ গ্রেটার দেন বল বা প্রযুক্ত বল, হ্যাঁ।
আবার যখন আপনি 2 নম্বর ক্ষেত্রটা লিখবেন তখন 2 নম্বর ক্ষেত্রের জন্য আপনি কি f এর ভ্যালু আপনারা দেখানো লাগবে না, f তো নাই এখন, ঠিক আছে, f তো নাই এখন। তখন আপনি লিখবেন যখন f ইকুয়াল টু 0 এবং শুধুমাত্র mg sin 30 ডিগ্রি ক্রিয়াশীল, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এগুলো আপনারা আপনাদের মতো লিখবেন, ভাইয়া জাস্ট একটু করে বলে দিচ্ছি আর কি কিভাবে হবে। তো গ নম্বরে ব্লকটার উপর কোন কোন বল, হ্যাঁ গ নম্বর শেষ, ঠিক আছে। আহা চিত্রটা আবার মুছে ফেলছি, তো এটা গেল। হ্যাঁ, ঘ নম্বরে কি বলছে, বলছে যে আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া কিরূপ পরিবর্তন হয়। আচ্ছা, ক গ এর ক্ষেত্রে ব্লকের উপর ক্রিয়ারত সবগুলা বলের উপাংশের ক্রিয়া প্রতিক্রিয়ার দিক দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখালাম। আর হচ্ছে ঘ এর লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে অন্তত 5টি গ্রহণযোগ্য মান নিতে হবে। আচ্ছা, ঘ এর ক্ষেত্রে একটা প্রশ্নের মধ্যে একটা অ্যাড আছে, বলছে যে ঘ এর মধ্যে অঙ্কনের ক্ষেত্রে কোণের অন্তত 5টি গ্রহণযোগ্য মান নিতে হবে। কোণের কয়টা মান নিতে হবে? কোণের 5টি মান নিতে হবে এবং মান হইতে হবে অবশ্যই 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ঘয়ে আমার মূল প্রশ্ন কি, আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন কিরূপ পরিবর্তন হয় সেটা ভাই আগে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এই যে আপনার আনত কোণটা কি, এটা না এটা। এখন দেখেন আপনার ওজন এদিকে ক্রিয়াশীল বরাবরের মতোই, এই যে আপনার mg cos থিটা এদিকে ক্রিয়াশীল 30 লিখতেছি, আর এটা কি আর এদিকে ক্রিয়াশীল, আপনার mg sin থিটাটা এদিকে ক্রিয়াশীল বরাবরই এদিকেই ক্রিয়াশীল, ঠিক আছে। তারপর আপনার এফটা এদিকে ক্রিয়াশীল। এখন আপনাকে কি বলছে, আপনাকে বলছে যে যে আনত কোণের সাথে অবিলম্বিক ক্রিয়ার যে পরিবর্তন, আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলে কিরূপ পরিবর্তন হয় লেখচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। লেখচিত্রের মাধ্যমে দেখাবো, তার আগে দেখা করি। আনত কোণ হচ্ছে এইটা, এটা তো বুঝছেন যে হেলানো কোণটা কত সেটা। আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া কি, অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে এইটা, ঠিক আছে। তো অবিলম্বিক প্রতিক্রিয়াটা কোথা থেকে আসছে, যখন বস্তুটা ভূমির উপর একটা ক্রিয়া করছে, ভূমি তাকে প্রতিক্রিয়া স্বরূপ এটা দিছে, ঠিক আছে। আবার আমরা নিউটন থার্ড ল থেকে কি জানি, ক্রিয়ার প্রতিক্রিয়া পরস্পর কি সমান, তার মানে r ইকুয়াল টু mg cos থিটা, ঠিক আছে। r ইকুয়াল টু কি mg cos থিটা। এখন একটা জিনিস দেখেন, আপনার m কি ভর কিন্তু ফিক্সড, তারপর যে কোনো একটা নির্দিষ্ট স্থানের জন্য আপনার অভিকর্ষ ত্বরণের মানও কি নির্দিষ্ট। এখন দেখেন এই থিটাটা কি, এই থিটাটা কি আপনার আনত কোণ, এই কোণটার উপর ডিপেন্ড করতেছে না। এই যে এখানে যে থিটাটা হচ্ছে সেটা কিন্তু এই কোণের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তার মানে আপনার যদি এই থিটাটা পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে এই থিটাটা যদি আপনার পরিবর্তন হয়, তাহলে কি আপনার এই আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না। আর আর মানে কি অবিলম্বিক প্রতিক্রিয়া। তার মানে আমরা প্রথমত এটা বুঝে গেলাম যে এই থিটার উপর কে নির্ভরশীল, এই আর নির্ভরশীল, ঠিক আছে। থিটা চেঞ্জ হলে আর চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখন আপনাকে প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে এই থিটার পরিবর্তনের সাথে সাথে বা আনত কোণের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাথে আমার অবিলম্বিক প্রতিক্রিয়ার যে পরিবর্তন হয় সেটাকে লেখচিত্রের মাধ্যমে দেখাইতে হবে, ঠিক আছে। তো লেখচিত্রের মাধ্যমে দেখানো মানে কি, ও আচ্ছা এই জন্যই বলছে যে এর মধ্যে থেকে 5টা কোণ নিতে হবে, লেখচিত্রে 5টা পয়েন্ট বলছে। ভাই একটু করে নোট করে রাখি এখানে, নাহলে ভুলে যাব, ঠিক আছে। থিটার মানটা এগুলো নিতে হবে। আচ্ছা দেখেন লেখচিত্র মানে কি, লেখচিত্র মানে হচ্ছে এই যে আপনারা গ্রাফ নেবেন, এই পাশে হচ্ছে এক্স, এই পাশে হচ্ছে এক্স বার, এই পাশে হচ্ছে ওয়াই, এই পাশে ওয়াই বার, ঠিক আছে। লেখচিত্রের কিছু ব্যাপার আছে সেগুলো বলে দিই। এখানে প্লাস প্লাস দিবেন, এখানে মাইনাস মাইনাস, মানে চিহ্নগুলো যাতে সব ঠিক থাকে। লেখচিত্রের গ্রাফ যখন আঁকতে বলছে তখন হচ্ছে যে গ্রাফের কিছু কার্টেসি আছে সেগুলো মেনটেন করবেন। হ্যাঁ, তো এখন দেখেন আপনারা গ্রাফের কার্টেসি, এটা হচ্ছে গ্রাফের প্রধান কার্টেসি। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্স অক্ষ বরাবর কত ঘর ইকুয়াল টু কত একক নিলেন সেটা উল্লেখ করবেন। মনে করেন চিন্তা করলাম যে আমি এক্স অক্ষ বরাবর এক ঘর বলতে পারেন, বা এক বর্গাকার ঘর, ওই যে ছোট ছোট ঘরগুলো থাকে না, এই যে এরকম ছোট ছোট অনেকগুলো ঘর থাকে। তো এক ঘর ইকুয়াল টু আমি কি ধরছি, এক একক ধরছি। হ্যাঁ, তারপরে ওয়াই অক্ষ বরাবর এক ঘর ইকুয়াল টু এক একক,
এটা আপনারা এখানে লিখে দিবেন। হ্যাঁ, গ্রাফের একটা পাশে সুন্দর করে এইচবি পেন্সিল ইউজ করবেন, গ্রাফ আঁকার ক্ষেত্রে খুব সুন্দর করে করবেন, গ্রাফের মধ্যে যাতে একটা লাইনকে দুইবার আলাদা করা না যায়। হ্যাঁ, একটা লাইন একবারে আঁকবেন, সুন্দর করে আঁকবেন, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে করে নেবেন। বড় করে গ্রাফ যদি আঁকতে চান, তার মানে তখন আপনারা ধরতে পারেন যে 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরতে পারেন, কেউ 5 ঘর ইকুয়াল টু 1 একক ধরতে পারেন, ইচ্ছা। তবে বেশি বড় গ্রাফ করার দরকার নেই, বেশি ছোট করার দরকার নেই, মিডিয়াম সাইজ করবেন, যেভাবে সুন্দর হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রাফের কার্টেসি। তো আমাকে এখন প্রশ্নে কি বলছে, আমার আপাতত এই চিত্র আর লাগতেছে না, এই চিত্রের কাজ কি, কোথায় কি হচ্ছে সেটা আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, তা আমাকে বলছে যে একটা লেখচিত্র আঁকো যেখানে হচ্ছে যে আচ্ছা মাইনাস যেখানে হচ্ছে কি আপনার থিটার সাথে বা আনত কোণের সাথে অবিলম্বিক প্রতিক্রিয়ার যে সম্পর্ক সেটা দেখাবে, ঠিক আছে। তাই এখন দেখেন থিটার চেঞ্জের সাথে সাথে আর এর চেঞ্জ হচ্ছে, তার মানে এই জায়গার ঘটনাটা কি, এই জায়গার ঘটনাটা হচ্ছে এই cos থিটাটা হচ্ছে আমার চলক, ঠিক আছে। cos থিটা কি আমার চলক x, আর মনে করেন যে চলকের পরিবর্তনের সাথে সাথে বা হচ্ছে x এর পরিবর্তনের সাথে সাথে কে পরিবর্তন হচ্ছে y, এটা হচ্ছে অধীন চলক, ঠিক আছে। এটা কি স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক, এটার চেঞ্জ হলে এটার অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তো আমি করব কি, আমি হচ্ছে চিন্তা করছি এখন এই যে এটাকে x কেন লিখলাম, কারণ x অক্ষ বরাবর আমি কার ভ্যালু নিব, cos থিটা বা থিটার ভ্যালুটা নিব, থিটার ভ্যালু নিব, x অক্ষ বরাবর আমি কার ভ্যালু নিব, থিটার ভ্যালু নিব। আপনার স্বাধীন চলককে থিটা, থিটার সাথে সাথে কে চেঞ্জ হচ্ছে, cos থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ট্রিকোনোমেট্রিক ফাংশন। তো cos থিটার ভ্যালু যখন চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তার মানে আর কে আমি কি ধরছি, y অ্যাক্সিস, ঠিক আছে। তো এখন দেখেন আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এখানে মনে করেন একটা নিতে পারেন, বলতে পারেন যে আনত কোণ, মানে প্রথমে তো আপনার গ্রাফে যখন বসাইতে হবে আপনার তো কার্টেসীয় ভ্যালুগুলো লাগবে, তো আপনি কার্টেসীয় ভ্যালুগুলো নেবেন। হ্যাঁ, আনত কোণ থিটা, ঠিক আছে, ব্র্যাকেটে লিখতে পারেন যে এটা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো, ব্র্যাকেটে এক্স লিখতে পারেন, ঠিক আছে। তারপরে দিয়ে হচ্ছে যে আপনার অবিলম্বিক প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া আর এখানে ব্র্যাকেটে y লিখতে পারেন, আপনি y অ্যাক্সিসে বসাবেন, ঠিক আছে। বা হচ্ছে আপনি এখানে x অ্যাক্সিস লিখতে পারেন, y অ্যাক্সিস লিখতে পারেন, আপনাদের ইচ্ছা যে আর যেভাবে খুশি সুন্দর করে করবেন। হ্যাঁ, তো এখন আপনাকে কি বলছে, ওই যে তখন কিন্তু বলেছে যে 5টা ভ্যালু নিতে হবে, ঠিক আছে, 5টা ভ্যালু নিতে হবে। তো 5টা ভ্যালু আপনি এই কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে, 15 থেকে 75 ডিগ্রির মধ্যে নিতে হবে। হ্যাঁ, তো 15 থেকে 75 মধ্যে যদি হয় তো আপনি মনে করেন প্রথমে 15 ডিগ্রি নিলেন। হ্যাঁ, তো তারপরে 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, আপনাকে 5টা ভ্যালু নিতে বলছে না, আপনি চাইলে এই 5টা ভ্যালু নিতে পারেন চাইলে। এখন আপনি বলবেন যে ভাইয়া আমি প্রথমটা নিব 20, পরেরটা নিব 40, তারপরেরটা নিব 60, তারপরে তো 80 নিতে পারবেন না, হয়তো বা 70 নেবেন, তারপরেরটা নেবেন 75, সেম গ্রাফ আসবে, সেম একদম সেম গ্রাফ আসবে, জাস্ট আপনি ভিন্ন ভিন্ন ডেটা ইনপুট দিতেছেন আর কিচ্ছু না। তবে হচ্ছে ওই যে 15 দুগুণ 30, 3 15 45 ওটা দিলে সুন্দর হয়, মানে একটা সুন্দর একটা ইয়েতে যায় যে নির্দিষ্ট একটা ব্যবধান থাকে প্রত্যেকটা বিন্দুর পরপর, কিন্তু এটার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবধান থাকতেছে না। দেখেন এগুলা 20 করে ব্যবধান থাকলেও এখানে এসে দেখা যাচ্ছে যে ব্যবধান মাত্র 5 হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে 10 হয়েছে, এখানে 5 হয়েছে, তো ব্যবধান না থাকলে বিন্দুগুলো কাছাকাছি হবে, বিন্দুগুলো কাছাকাছি হলে আবার আপনার বসাইতে সমস্যা হবে, ঠিক আছে। তো এখন আপনাদের কাজ কি, মনে করেন আপনি এই ভ্যালু বসাইলেন, এখানে কিন্তু এই যে এই ফাংশনে বসাবেন। হ্যাঁ, এই ফাংশনে বসাবেন, এখানে আপনার এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে যে 50, ঠিক আছে, এম এর ভ্যালু 50, জি এর ভ্যালু কত 9.8, আর হচ্ছে কি করবেন থিটার ভ্যালু বসাবেন। হ্যাঁ, থিটার ভ্যালুটা কত হবে, একবার 20 ডিগ্রি বসাবেন, 50 × 9.8 × cos 20 ডিগ্রি যা আসে সেটা এখানে লিখবেন, ঠিক আছে। আর তারপরে কত 40 ডিগ্রি যদি নেন, 50 × 9.8 × cos 40, তারপরে ধরুন 60 ডিগ্রি নিলেন, 50 × 9.8 × cos 60 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আর এর ভ্যালুগুলো বের করবেন, ঠিক আছে। তো মনে করেন যে মানে ভাইয়া ধরে নিতেছি ফর সে 20 এর জন্য ভ্যালু আসলো 5, 40 এর জন্য ভ্যালু আসলো 10, তারটার পরেরটার জন্য ভ্যালু আসলো মনে করেন 15, তারপরেরটার জন্য ভ্যালু আসলো মনে করেন 17, তারপরেরটার জন্য ভ্যালু আসলো মনে করেন 20 নিলাম আর কি। আমি আমার এরকম ক্যালকুলেশন আসবে না হয়তো বা আপনাদের, আমি যা বুঝতেছি যে আপনাদের ভগ্নাংশ আসার চান্স অনেক বেশি। তো আপনার যখন 20 আসবে তখন আপনি কি করবেন, এক্স অক্ষ বরাবর, আমি কাকে এক্স অক্ষ বরাবর ধরছিলাম, এই থিটার মানটা। হ্যাঁ, তো আপনি এই যে এদিকে লিখবেন কি, এদিকে লিখবেন আনত কোণ থিটা লিখবেন, থিটা আনত কোণ, মানে এগুলো হচ্ছে গ্রাফের কার্টেসি, এগুলো থাকলে নাম্বার কাটা যায় না সাধারণত এইদিকে, ঠিক আছে। আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া এখান দিয়ে লিখবেন, লিখে হচ্ছে এই আর,
অবিলম্বিক প্রতিক্রিয়া আর হচ্ছে এই বরাবর নেবেন, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে করবেন কি, এই যে মনে করেন 20 না, তো আপনারা সবাই বসাইতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 20 এভাবে কাউন্ট করবেন। কাউন্ট করার পরে হচ্ছে কি করবেন, 20 পর্যন্ত যাবেন, তারপরে হচ্ছে যে মনে করেন উপরে 5 1 2 3 4 5 এরকম করে নেবেন, ঠিক আছে। তো প্রথমত মানে আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে প্রথমত সবগুলো বিন্দু এরকম বসাইলেন, মনে করেন 5টা বিন্দু এরকম বসলো, ঠিক আছে। 5টা বিন্দু, আচ্ছা 4টা লিখছি, 5টা বিন্দু বসা মনে করেন এরকম যোগ করলেন, হ্যাঁ। তো এরকম যখন যোগ করবেন তারপরে করবেন কি, এই বিন্দুগুলোর পাশে দিয়ে আপনার ওই কার্তেশীয় যেই স্থানাঙ্কগুলো সেগুলো লিখে দেবেন, অবশ্যই লিখে দেবেন, হ্যাঁ। তো আপনারা একটু সুন্দর করে করবেন যাতে হচ্ছে যে মানে বেশি গিজি গিজি মনে না হয়। অনেক কিছু কিন্তু করা লাগে, অনেক কিছু করে, অনেকে করে না। তো আমি এগুলো করতাম আর কি সবসময়, তো আপনাদের এই জন্য বললাম আর কি যে গিজ গিজ যাতে না হয়, একটু সুন্দর করে করবেন, হ্যাঁ। তো আশা করি মানে আপনি গ্রাফে আনত কোণের সাথে অবিলম্বিক প্রতিক্রিয়াটা কিভাবে দেখাবেন সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা গ্রাফটা কেমন হইতে পারে ভাইয়া একটু দেখি, হ্যাঁ ভাইয়া একটু বলে দিই গ্রাফটা কেমন হইতে পারে, ঠিক আছে। কারণ আমি দেখতেছি যে এখানে কজের ফাংশন, হ্যাঁ কজের ফাংশনের গ্রাফটা আমাদের সবার মুখস্থ, সাইন কজ এগুলোর ফাংশনের গ্রাফ কি আমাদের মুখস্থ। দেখেন কিরকম, আর ইকুয়াল টু কি mg cos থিটা না। তো mg কি, mg এটার মান তো বরাবরই ফিক্সড, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি, আমি ধরেন মনে করেন mg এর মান হচ্ছে মনে করেন এটা তো y ধরছি, y mg মনে করেন যে আপনার 5 ধরলাম সুবিধার জন্য, আর হচ্ছে cos থিটা, ঠিক আছে। cos থিটা, থিটার ফাংশনটা হচ্ছে মেইন, তাই না। তো cos থিটার জন্য যেই গ্রাফটা আসবে সেটাই তো এখানে মেইন গ্রাফ, তাই না। তাহলে মনে করেন এই পুরোটাকে আমি x ধরলাম, হ্যাঁ x = 5 cos থিটা, থিটার মানে চেঞ্জের সাথে সাথে x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এরকম তো ঘটনাটা অনেকটাই, তাই না। তো এখন দেখেন এই x এর জন্যই হচ্ছে মেইন ঘটনাটা করবে এখানে cos থিটার জন্য, তাই না। তো এখন দেখেন cos থিটার কি গ্রাফ আসে, cos থিটার গ্রাফ আসে হচ্ছে এই যে দেখেন cos থিটার গ্রাফটা হচ্ছে এমন, হ্যাঁ এটা কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, আবার cos এটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মান কত -1। তো এইভাবে করে জিনিসটা আগায়, হ্যাঁ কজের গ্রাফটা হচ্ছে এইভাবে আগায়। তো একটা জিনিস খেয়াল করেন, আপনাকে কি বলছে অ্যাঙ্গেলটা কত 15 থেকে 75 ডিগ্রির মধ্যে রাখতে বলছে। তাহলে সেটা যদি হয় কজের মান 15 কোথায় হবে, মনে করেন এইদিকে কোথাও কজের মান 15, এখানে তো 0 ডিগ্রি, এখানে কত 90 ডিগ্রি, ঠিক আছে ভাইয়া কোনটা লিখি, এখানে কজের মান কত 0 ডিগ্রি, এখানে কজের মান কত 90 ডিগ্রি। তো আপনাকে 15 থেকে 75 বলছে না, তার মানে আপনার গ্রাফটা মনে করেন এই 15 থেকে 75 মনে করেন এদিকে কোথাও, ঠিক আছে। তার মানে আপনার গ্রাফটা আসবে কি এরকম কিছু আসবে, ঠিক আছে। গ্রাফটা আসবে কেমন, এই যে এমন কিছু একটা আসবে, ঠিক আছে। তো আপনারা যেই বিন্দুগুলাই খুশি নেন 15 থেকে 75 ডিগ্রির মধ্যে কোনো সমস্যা নেই, আপনার গ্রাফটা এমন আসবে, এই সাইডে x অ্যাক্সিস দিবেন, এই সাইডে y অ্যাক্সিস দিবেন, বাকিটা হচ্ছে ভাইয়া যেভাবে বলছি ওইভাবে করে ফেলবেন, ঠিক আছে। তো আশা করি সমস্যা হবে না কারো, হ্যাঁ। তো এই হচ্ছে ঘটনা, গ্রাফটা কেমন হবে বুঝছেন আশা করি, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক ফাংশনের থাকলে গ্রাফটা আইডিয়া করে ফেলা যায়, ইজি আছে। দেখি তারপরের প্রশ্নে কি বলছে। তারপর প্রশ্ন বলছে যে আনত তলের কোণের মান বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো। এই ক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে কিন্তু আমাকে ঘর্ষণের কথা বলে নাই, সেই জন্য আমি ঘর্ষণের মানটা আমি 0 ধরে নিচ্ছি, বলে নাই, দরকার নাই, ঠিক আছে। আর পরের ক্ষেত্রে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার ঘর্ষণ বলের মান 10 নিউটন, হ্যাঁ। তো এখন দেখেন আনত তলের মান 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এই ক্ষেত্রে ঘর্ষণ বল। আচ্ছা এখানে কিন্তু গ্যাঞ্জাম আছে, দেখেন প্রথম ক্ষেত্রের সাথে তুলনা দিতে হবে, হ্যাঁ। যে হচ্ছে প্রথম ক্ষেত্রে কত 30 ডিগ্রি ছিল না, তো মনে করেন এই হচ্ছে আমার কোণের মান কত 30 ডিগ্রি, ঠিক আছে। তো কোণের মান যখন 30 ডিগ্রি, mg এদিকে, এখন দুইটা চিত্র আঁকবো, হ্যাঁ। তো মনে করেন mg cos 30 এদিকে, mg sin 30 এদিকে, ঠিক আছে। হ্যাঁ এটা বারবার মুছে যায়। আর এইদিকে কত f, ঠিক আছে। তারপরে আচ্ছা প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের মসৃণ তল ছিল, আমরা কিন্তু ধরি নাই, যে আমরা ধরছি যে আপনার যে ঘর্ষণ বলের মানটা, সেই ঘর্ষণ বলের মানটা কত 0 ধরে নিছি, হ্যাঁ। তো প্রথম ক্ষেত্রে বল উপরের দিকে যাচ্ছে, ঘর্ষণ বলের মান আমরা 0 ধরে নিছিলাম, ঠিক আছে। f কে কত ধরছিলাম 0 নিউটন ধরছিলাম, হ্যাঁ। মনে করেন এটা হচ্ছে ঘর্ষণ বল। তো এই হচ্ছে প্রথম ক্ষেত্রে ঘটনা ছিল, আর এটা কত ডিগ্রি ছিল 30 ডিগ্রি ছিল, ঠিক আছে। অবিলম্বিক প্রতিক্রিয়া আর এই বরাবর ছিল। যতগুলো চিত্র আঁকবেন সবগুলোর ভিতরে এগুলো সব করবেন যাতে কোথাও কাটতে না পারে, হ্যাঁ। এখন দ্বিতীয় চিত্রে কি বলছে, দ্বিতীয় চিত্রে বলছে যে আনত কোণ বাড়ি 45 ডিগ্রি করছি। আনত কোণ বাড়ি 45 ডিগ্রি করা মানে কি, এই যে মনে করেন 30 ডিগ্রি এটা হইলে 45 ডিগ্রি এরকম হবে,
ঠিক আছে 45 ডিগ্রি এমন হইলো। তো এরকম ধরেন হইলো, এরকম হলে না 45 ডিগ্রি কি বেশি করে ফেললাম, আর একটু বাঁকা হবে, মানে চিত্রটা আপনারা একটু যতটা পারেন পারফেক্ট করার চেষ্টা করেন, বেশি না হলেও সমস্যা নেই, কিন্তু পারফেক্টের কাছাকাছি করেন, ঠিক আছে। এই যে আইডিয়াগুলো বোঝা যায় মোটামুটি। এফটা এদিকে ক্রিয়াশীল, তো আপনার বস্তুটা মনে করেন এখানে আছে, বস্তুর ওজন কি এখন ডব্লিউ ইকুয়াল টু এমজি, এখনও নিচের দিকে ক্রিয়াশীল, আপনার এমজি সাইন 45 ডিগ্রি এদিকে ক্রিয়াশীল, এমজি কস 45 ডিগ্রি এদিকে ক্রিয়াশীল, ঠিক আছে। এই কোণটা কত থিটা বা 45 ডিগ্রি, হ্যাঁ আচ্ছা এই কোণটা হচ্ছে থিটা বা 45 ডিগ্রি, হ্যাঁ। তো এটা একটা ঘটনা গেল। এখন দেখেন দুইটা চিত্রই কি আমি এঁকে ফেললাম, এখন আমাকে কি বলছে এখানে, আমাকে বলছে যে আবার প্রশ্নটা আহত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে বলটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে বলটাকে কোথায় তুলতে বলছে, উপরে তুলতে বলছে। তার মানে এফ এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে, উপরে যদি তুলতে হয় এফ এর ভ্যালু অবশ্যই এমজি সাইন 45 ডিগ্রি থেকে বড় হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম শর্ত। আবার বলছে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, আবার বলছে যে ঘর্ষণ বলের মান 10 নিউটন। এখন বস্তু যদি উপরের দিকে যায়, ঘর্ষণ বল কোন দিকে যাবে, ঘর্ষণ সবসময় কি গতির বিপরীত দিকে ক্রিয়া করে। তার মানে আপনার যে ঘর্ষণ বলটা, এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেই এফ কেটা কোথায় কোন দিকে ক্রিয়াশীল, এফ কে এর মানটা ইকুয়াল টু 10 নিউটন, সেটা হচ্ছে কি গতির উল্টা দিকে ক্রিয়াশীল হবে। তো গতি তো হচ্ছে উপরের দিকে, বলের কারণে উপরের দিকে উঠতেছে, তার বিপরীত দিকে হবে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে দুইটা ঘটনা। এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে যে বস্তু উপরের দিকে যাইতেছে, কিন্তু মসৃণ তল বিদায় আমরা ধরে নিছিলাম কি ঘর্ষণের মান কত ধরছিলাম, 0 ধরছিলাম। তো ঘর্ষণের মানটা কত এই ক্ষেত্রে 0, আর ওই ক্ষেত্রে কি আপনার ঘর্ষণের কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে ভাই দুইটা ক্ষেত্রেই কেন আপনি ঘর্ষণ বলটা উল্টো অপোজিট সাইডে দিলেন না, কেন 10 নিউটন অপোজিট সাইডে দিলেন না। হ্যাঁ, আমাকে এখানে একটা কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে 45 ডিগ্রি কোণে বাড়াইলে, লাস্টে দেখেন 45 ডিগ্রি কোণে বাড়াইছি একটা ঘটনা বলছে, লাস্টে একটা কথা বলছে, এই ক্ষেত্রে কি বলছে, এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান হচ্ছে 10 নিউটন। তার মানে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা কত দেওয়া আছে, 10 নিউটন দেওয়া আছে, ঠিক আছে। তো আগেরটার ক্ষেত্রে কিন্তু বলেনি, আগেরটার ক্ষেত্রে ঘর্ষণ বলের মান আমাকে দেওয়া নাই, আমরা ধরে নিছি যে Fk = 0। এই ক্ষেত্রে কত হয়েছে ঘর্ষণ বলের মান, এই ক্ষেত্রে 10 নিউটন। সুতরাং দুইটার মধ্যে ঘর্ষণ বল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখন আপনাকে বলছে যে কোনটার ক্ষেত্রে সুবিধা বেশি হবে, মানে উপরের দিকে তুলতে যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমি গাণিতিকভাবে বিশ্লেষণ করি, সোজা বাংলা কথা, উপরের দিকে নিতে আমার সহজ হবে কখন, যখন হচ্ছে আমার বল কম প্রয়োগ করা লাগবে বা আমার শক্তি কম প্রয়োগ করা লাগবে, তাই না। মানে যত বল কম প্রয়োগ করতে পারবো আমার ততই কি সুবিধা হবে। তো আমি দেখি কোনটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হয়, কোনটার মধ্যে কম বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, এই দুই বান্দার কিন্তু কোনো কাজ নাই ওরে উপরের দিকে নেওয়ার ক্ষেত্রে, এই দুই বান্দার তেমন কোনো কাজ নেই, এরা পরস্পরকে কাটাকাটি করে। তার মানে এই দুই বান্দারও কোনো কাজ নাই, ঠিক আছে। তো কাজ কারা কারা করবে দেখেন, ও তো ওর কাজ কিন্তু ইনিশিয়ালি ছিল, ওর কাজ কি ছিল, এই এমজিটাকে ভাঙিয়া এই দুইটা ভাগে ভাগ করা, তারপরে একটা জিনিস এই জিনিসটাকে সাপ্লাই করে, সুতরাং ওর কাজও শেষ। তার মানে ওরও কাজ নাই, ওরও কাজ নাই, ঠিক আছে। তো বাকি রইল কে, বাকি রইল এই যে উনি এবং হচ্ছে এই এফকে, ঠিক আছে। তো এইখানে যেহেতু আমার ঘর্ষণ বল নাই আমি বলে নিছি, বা মসৃণ তলে ঘর্ষণ বল আমি 0 ধরেই নিছি, সেহেতু এটা নিয়ে আমার আপাতত আর টেনশন না করলেও চলতেছে, ঠিক আছে। এখন আর ওর ক্ষেত্রে কে কে কাজ করবে, ও আর ও, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তাহলে ওর ক্ষেত্রে জিনিসটা কি, আমরা জানি কি একটা জিনিসের উপর বল প্রয়োগ করলে তার কি ভরবেগের পরিবর্তন হয়, সেখান থেকে আমরা কি বের করছি, তারও ত্বরণও হয়, F = কি হয়, ma হয়, ঠিক না। ওখান থেকে আমরা একটু আগে ভাইয়া কিন্তু করে আসছি যে F = ma, আমরা জানি যে আমি বল প্রয়োগ করব তার ফলে আমার ত্বরণ হবে, তাই তো। ঘটনা কিন্তু এইটাই, বল প্রয়োগ না করলে তার ত্বরণ হবে না বা তার গতি সঞ্চার হবে না, এটা আমাদেরকে নিউটন ফার্স্ট ল থেকে আমরা জানতে পারছি, ঠিক আছে। যে বল প্রয়োগ না করলে সামেশন অফ a = কত হয়, 0 হয়। আর সেকেন্ড ল থেকে কি জানছি, F = ma, এই সূত্রটা জানতে পারছি। তো আচ্ছা এখন একটা জিনিস দেখেন, তো তার মানে হচ্ছে একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করা থাকলে এরকম, তো এখন যদি বস্তুটার উপর কয়েকটা বল হয়, সামেশন অফ F = কত হবে, ওই m ই তো হবে, ঠিক না, যে অনেকগুলো বলের ফলে তার একটা ত্বরণই হবে, ঠিক আছে। যদি নিট বল 0 না হয়, নিট বল 0 হয়ে গেলে প্রথম সূত্র, নিট বল যদি 0 না হয় তাহলে দ্বিতীয় সূত্র, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে এখন দেখেন ভাইয়া কেন এটা নিলাম, কারণ এখানে আমার একাধিক বল আছে একটা নির্দিষ্ট বস্তুর উপর। তো এখানে বলটা কত দেখেন, উপরের দিকে কে F বলে টানতেছি, ঠিক আছে। ধরলাম যে এই দিকটা পজিটিভ, কোন দিক পজিটিভ, উপরের দিকটা পজিটিভ ধরে নিলাম, বা F বলের দিকটা আমি পজিটিভ ধরে নিছি। তো F বলের দিক যদি পজিটিভ হয় তার মানে
উল্টা দিকে কে ক্রিয়াশীল আছে, ও ক্রিয়াশীল আছে, তাহলে ওর দিকটা কি হবে, অবশ্যই নেগেটিভ হবে, সেই জন্য মাইনাস, কারণ বিপরীত দিকে, ঠিক আছে, mg sin 30 ডিগ্রি। তার মানে বস্তুর উপর এখানে কিন্তু আর কোনো বল নাই, এই বলের তো কোনো কাজই নেই এখানে, ঠিক না, কারণ মান কত, শূন্য, ঠিক আছে। তাইলে আচ্ছা মান শূন্য দিতে পারেন, ঠিক আছে, কারণ কি আমরা কি জানি গতি যেদিকে তার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বল সবসময় ক্রিয়া করে, তো এখানে ঘর্ষণ বলের মান শূন্য হইলেও সে কি বিপরীত দিকে, তো এটা দরকার নেই, আমরা শুরুতেই বলে নেব ঘর্ষণ বল নাই, তো বাদ, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত, এম এ, তো এখন দেখেন এম এর ভ্যালু কত 50, ঠিক আছে, এম এর ভ্যালু কত 50। আপনাকে কি বের করতে হবে ভাইয়া, শুরুতেই বলছি যে আমার বল যত কম লাগবে, এই ক্ষেত্রে বল মনে করেন F1, এই ক্ষেত্রে বল মনে করেন F2, আমার যেই F1 বড় না F2 বড় সেটা আমি জানতে পারলে আমার কাজ হয়ে গেছে। তো যেখানে আমার যে বলটা বড় হবে সেখানে হচ্ছে পরিশ্রম বেশি করতে হবে বা কষ্ট হবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনার এখানে কি 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 জানা লাগবে, আপনার এখানে এফ এর ভ্যালু জানতে হবে, F1 এর ভ্যালু আপনার জানতে হবে, তাই না। এখন এখানে আননোন কে কে আছে, mg sin 30 সব জানেন, m জানেন, a জানেন না, হ্যাঁ। এই এর ক্ষেত্রে একটা ঘটনা আছে, কি ঘটনা আছে দেখেন, আমরা এটাকে দুইটা বস্তুর ক্ষেত্রেই ধরে নিব কি এর মান এক, দুইটা বস্তুর ক্ষেত্রে কি ধরে নিব যে এ সমতরণে দুইজনই চলতেছে বা এ ত্বরণে দুইটা ক্ষেত্রেই চলবে, ঠিক আছে। কেন ভাইয়া এটা বললাম, কারণ হচ্ছে এর ভ্যালু আমাদেরকে দেওয়া নেই। এখন মনে করেন আপনি এখানে 10 যখন ত্বরণ সেটার জন্য করলেন, তো ত্বরণ 10 দিতে যেই বল লাগে, হ্যাঁ, সেই বলটা মনে করেন যে হচ্ছে আপনার 10, ধরলাম যে 10 ত্বরণ দিতে আমার 10 নিউটন বল দেওয়া লাগে। এখন এইখানে যদি আপনি 5 ধরেন, হ্যাঁ, এখানে ধরেন 5 ধরলেন, তো আপনি ধরেন 10 নিউটন বল প্রয়োগের ফলে আপনি 5 পাইলেন ত্বরণ, হ্যাঁ। দেখেন তো দুইটা জিনিসের মধ্যে কিন্তু সামঞ্জস্য নাই। আপনার যদি ত্বরণ 10 হয় এখানেও আপনি 10-এর জন্যই নেবেন, ঠিক আছে। তাইলে হবে কি, এই 10-এর জন্য ওর বল যদি 10 হয়, এই 10-এর জন্য ওর বল কত সেটা আপনি যদি বের করতে পারেন, তাইলে কোন জায়গায় বেশি কষ্ট হবে সেটা আপনি বের করতে পারবেন। কিন্তু ত্বরণ যদি ভিন্ন ভিন্ন হয়, দুই জায়গায় যদি ভিন্ন ভিন্ন নেন, তাহলে কিন্তু হবে না। তো আপনি অঙ্কের শুরুতেই কি বলে নেবেন, ধরি উভয় ক্ষেত্রেই বস্তুটি এ সমতরণে চলছে বা এ ত্বরণে চলছে, এটা বলবেন, হ্যাঁ। তাহলে আমার দুই ক্ষেত্রে কি এর মানটা আমরা কি ধরে নিব, এর মানটা আমরা ফিক্স ধরে দিলাম, হ্যাঁ। তো এর মান যদি ফিক্স ধরে নেই, তাহলে দেখেন এখান থেকে আপনি একটা ভ্যালু পাইলেন, মনে করেন এখান থেকে আপনার ভ্যালুটা আসলো 10, ঠিক আছে। F1 ইকুয়াল টু মনে করেন এটা কত ধরলাম ভাইয়া, মনে মনে ধরছি, এগুলো আপনারা হিসাব করবেন, 10 প্লাস হচ্ছে 50a, এখান থেকে এইটা আসলো, ঠিক আছে। তা আবার যখন এটা ক্যালকুলেট করবেন, এটার জন্য কি আসবে, এটার জন্য ইকুয়েশন আসবে হচ্ছে সামেশন অফ f ইকুয়াল টু ma, ইকুয়েশনটা কিন্তু মেইন, এখানে কিন্তু ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক আছে। এইটার ক্ষেত্রে ইকুয়েশন কি আসবে, সামেশন অফ ma ইকুয়াল টু কত, দেখেন F2 এর দিকটা আমি পজিটিভ ধরলাম, F2 মাইনাস mg sin 45 ডিগ্রি পিছনের দিকে, mg sin 45 ডিগ্রি, আর হচ্ছে এখানে কি ক্রিয়াশীল, ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীতে ক্রিয়া করতে পারে, তো গতি যদি উপরের দিকে হয়, গতির বিপরীতে ক্রিয়া করলে কত, -10, ঠিক আছে, ইকুয়াল টু কত, m এর মান হচ্ছে 50a, ঠিক আছে। তো এখন দেখেন এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে F2 ইকুয়াল টু 50a প্লাস mg sin 45 ডিগ্রি প্লাস 10, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আপনার 50a তো দুইখানেই আছে, আর এই দুইটা তো ভ্যালু প্রদর্শন করবে। তো মনে করেন এটার ভ্যালু যদি 10 হয়, এটার ভ্যালু ভাই ধরলাম যে 20, ঠিক আছে, বা ধরেন এটার ভ্যালু 11, ঠিক আছে, ধরলাম 11, 50a প্লাস 11। তো দেখেন এখানেও 50a, এখানেও 50a, এখানে কত 10, এখানে 11, তার মানে এটা একটু বেশি, আমরা দেখি বুঝতেছি। তার মানে আমার কি F2 ইজ গ্রেটার দেন F1, যদি এরকম ভ্যালু আসে F2 ইজ গ্রেটার দেন F1, যদি এটার মান কম আসে, এটার মানটা যদি বেশি আসে, তাহলে আপনি এটা সেভাবে বলবেন যে F1 ইজ গ্রেটার দেন F2, আপনাদের উপর, ঠিক আছে, যেটা আসে সেটা আপনারা ক্যালকুলেট করে বের করবেন। তো আমার যেখানে বল বেশি লাগতেছে ভাই কি বলছি, সেখানে কষ্ট বেশি হবে, ঠিক আছে। তার মানে তখন আপনার মনে করেন ধরেন আপনার F2 ভ্যালু যদি বেশি আসে, F2 ভ্যালু বেশি আসলে কেন আমার কষ্ট বেশি হবে, একটা জিনিস দেখেন, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, ঠিক আছে, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, হ্যাঁ। আবার আমরা কি জানি, শক্তি পাওয়ার ক্ষমতা কি, ক্ষমতা ইকুয়াল টু কি W/T, এটা জানি না। আবার W ইকুয়াল টু কি Fs/T, ঠিক আছে। কেন ভাই বারবার বলতেছি যে যার বল বেশি তার হচ্ছে যে কষ্ট, মানে সেখানে কষ্ট বেশি হবে, কেন বলতেছি দেখেন, দেখেন এই যে আমরা কি জানি ক্ষমতা কতটুকু ব্যবহার করতে হয় একটা কাজ জিনিস করার জন্য, এই যে দেখেন Fs/T না, তার মানে আপনার বল যত বেশি হবে আপনার ক্ষমতা তত বেশি ইউজ হবে, ঠিক আছে, বা আপনার তত বেশি শক্তি লাগবে, তাই না। তো তার মানে আপনার তত বেশি কষ্ট হবে। তার মানে হচ্ছে যে আমরা যদি বলের ভ্যালুটা বের করতে পারি, তাইলে কি আমি ক্ষমতার ভ্যালুটা পেয়ে যাবো, এবং ক্ষমতা পাইলে কি আমার কতটুকু শক্তি ব্যয় করতে হবে সেটা আমি জেনে যাব, ঠিক আছে। সেই জন্যই হচ্ছে আমরা বলের কম্পারিজন করতেছি দুই ক্ষেত্রে, হ্যাঁ।
তো আশা করি আপনারা বুঝে গেছেন অঙ্কের এইটার জন্য ইকুয়েশন আসবে এটার জন্য ইকুয়েশন আসবে এটা। দুইটা ক্ষেত্রেই শুরুতে কি বলবেন, ধরে নিচ্ছি যে দুইটা ক্ষেত্রেই হচ্ছে কি একই ত্বরণে চলছে, এ ত্বরণে চলছে দুইটা বস্তুই। তো চিত্রের মধ্যে এ দেখাই দিবেন যে এদিকে এ চলতেছে, তারপরে দুইটা চিত্র আঁকবেন। দুইটা চিত্র আঁকার পরে এটার ক্ষেত্রে ঘটনা হচ্ছে এইটা, এটার ক্ষেত্রে ঘটনা হচ্ছে এটা, তারপর হচ্ছে এভাবে করে ক্যালকুলেট করে আপনারা নিচে দিয়ে ব্যাখ্যা করবেন। ঠিক আছে, তো আশা করি গাণিতিক বিশ্লেষণটা কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে মনে করেন আপনি এটা বের করলেন, এখন আপনার যদি আরেকটু মন চায়, কারো যদি আরেকটু মন চায় যে বলের পরিবর্তন কত বের করবেন, আপনি ডেল এফ এর মান বের করতে পারেন। যেটা বড় মনে করেন F2 বড়, F2 থেকে F1 বিয়োগ করবেন। ঠিক আছে, আমি কিন্তু এখনো জানি না F2 বড় না F1 বড়, তো এটা আপনারা দেখবেন। হ্যাঁ, তো চাইলে এটা বিয়োগ করতে পারেন, এই আর কি ঘটনা। ও লাস্টে দিয়ে বলবেন কি যে 45 ডিগ্রি কোণে আনত করলে বেশি বল লাগে, বা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত করলে বেশি বল লাগে, সুতরাং ওইখানে বেশি কাজ করতে হচ্ছে, এভাবে করে ব্যাখ্যা করে দিবেন। ঠিক আছে, তো আমাদের এটা শেষ, আশা করি সবাই বুঝতে পারছেন। আর একটা জিনিস বলি আপনাদেরকে, অনেকে বলবেন যে ভাইয়া আপনি এফ কে প্রথমটার ভ্যালু 0 ধরলেন কেন? ভাই সাধারণত দেখা যায় যে মানে আমি বললাম তো যে আপনার বইয়ের মধ্যে যখন ম্যাথ করবেন দেখবেন যে যেখানে ঘর্ষণের মান দেওয়া নেই সেখানে হচ্ছে যে আমরা কি করি, ঘর্ষণের মানটা কত ধরে নেই, 0 ধরে নিই। সাধারণত মসৃণ তল বললে আমরা ধরে নিই যে ওই তলটার মানে ঘর্ষণের মানটা এতই কম যে নগণ্য ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো যে কারণে হচ্ছে ভাইয়া জিনিসটা দেই নেই। তো এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো ডাউট থাকে, তো আপনারা মানে এফ কে এর ভ্যালুটা কেন 0 নিলাম এটা ডাউট থাকে, তাহলে আপনাদের টিচার যে শিক্ষকের সাথে একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে একটু জানবেন। এখানে আমি মানে স্পেশালি কিছু বলার যোগ্যতা রাখি না। ঠিক আছে, কারণ হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে মসৃণ তল থাকলে এবং আমরা ধরে নিই যে কি এফ কে এর ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন আপনার টিচাররা অন্য কিছু ভাবতেও পারে, তো আপনার টিচাররা আপনাদেরকে যেটা পড়াইছে সেটা একটু একবার রিমেম্বার করার চেষ্টা করেন, বা টিচারের সাথে একটু কথা বলেন, স্যার মসৃণ তল হলে কি এফ কে এর ভ্যালুটা 0 নিব কি না। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটাই। তো এফ কে এর ভ্যালু যদি আপনার স্যার বলে যে 0 নেবেন না, তাইলে হচ্ছে যে আপনি জাস্ট ওখানে ভ্যালু বসায় দিবেন, এফ কে এর জায়গায় মান বসায় দিবেন, শেষ। আর যদি বলে 0 সেই ক্ষেত্রে তো আমারটাই হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আপনি যদি বলেন যে ভাই আপনি কোনটা প্রায়োরিটি দেন, ভাই আমি আজীবন মানে আজকে 6-7 বছর ধরে যা করতেছি আমি এফ কে এর ভ্যালু 0 দিয়েই করতেছি এবং অঙ্ক মিলতেছে। ঠিক আছে, তো যাই হোক বাদ দেই। এটা যদি কারো ডাউট থাকে টিচারের সাথে কথা বলবেন। লাস্ট প্রশ্ন, ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে 138 নিউটন হয়। আরে আবারও মুছে দিলাম ঠিক আছে, তো ব্লকটা এখন কই গেছে, ব্লকটা এখন শীর্ষের কাছাকাছি পৌঁছেছে। তো মনে করেন শীর্ষ হচ্ছে আমার এইটা। ঠিক আছে, একদম শীর্ষের কাছাকাছি পৌঁছানোর পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে 138 নিউটন হয়। কোন কারণে বলেন, একটা বিশেষ কারণে দড়ি দ্বারা আমার যে প্রয়োগকৃত বল আছে সেটা হয়ে গেছে কত, 138 নিউটন। হ্যাঁ, তারপর বলছে যে এই পর্যায়ে ব্লকটি সমতরণে নিচে নামতে থাকে। ঠিক আছে, এখন হয়েছে কি ওর তো এদিকে বল আছে, হ্যাঁ, তো বস্তুটা হচ্ছে এই পর্যায়ে গিয়ে 138 নিউটন বল যখন প্রযুক্ত হয়েছে তখন সে সমতরণ এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামা শুরু করছে। এই পর্যায়ে ব্লকটি সমতরণ নিচের দিকে নামতে থাকে। এই সমতরণ নির্ণয় করো, এই এর ভ্যালুটা কত আপনাকে সেটা জানতে চাইছে। তারপরে বলছে যে নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড পর ব্লকটির বেগ কত হবে। টি ইকুয়াল টু যখন 3 হয়, 3 সেকেন্ড হয় নিচে নামার সময়, তখন আপনার বেগের ভ্যালু কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, আর বলছে এই ক্ষেত্রে ঘর্ষণ বল 7 নিউটন ধরে নাও। তার মানে এই ক্ষেত্রে আপনাকে ঘর্ষণ বল দেওয়া আছে 7 নিউটন। দেখছেন একটা জিনিস, যেখানে যেখানে ঘর্ষণ বল দিয়ে দিছে সেখানে সেখানে আমি বুঝবো কি যে হ্যাঁ এই তলের ঘর্ষণ এত, তো তলের ঘর্ষণ দেওয়া না থাকলে আমি শূন্য ধরে নিব, আমার তার কিছু করার নেই, আমি তো মুখস্থ বানাবো না, তাই না। তো এখন দেখেন, বলের মান কমে এত হয়, সমতরণ নিচে নামতে থাকে, সমতরণটা নির্ণয় করো। আচ্ছা এখানে কি আছে, এখানে ঘটনাগুলো আবার ক্লিয়ার করি। ডব্লিউ ইকুয়াল টু এম জি, দুনিয়া সব ভুলে গেলে এগুলো বলবেন না। ঠিক আছে, এটা কত ডিগ্রি, এখানে তো 45 না, কিন্তু এখানে কিন্তু 30 ডিগ্রি, কারণ আপনার শুরুতে কি দেওয়া আছে, শুরুতে কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তো 45 ডিগ্রি ওটা একটা স্পেশাল ঘটনা বলছে। তাইলে এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে এম জি কজ 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, আর এই জায়গায় কি এম জি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো এখন আপনাকে যেটা বলছে প্রথমে যে সমতরণের নিচের দিকে নামতে থাকে, এই ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, ও আচ্ছা ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বল কত 7 নিউটন। এখন বস্তুটা কোন দিকে নামতেছে, বস্তুটা এদিকে নামতেছে, তো বস্তুর গতির বিপরীতে সবসময় ঘর্ষণ বল ক্রিয়া করে। তো বস্তু যদি এদিকে নামে, এখন আপনার ঘর্ষণ বল কোন দিকে, উল্টা দিকে, এফ কে ইকুয়াল টু কত 7 নিউটন। হ্যাঁ, তো ঘর্ষণ উল্টা দিক, তাহলে আপনার এখানে কি ইকুয়েশন দাঁড়াবে আমরা তাহলে দেখি। বস্তুর গতির ক্ষেত্রে যেহেতু আমার ত্বরণ জানতে চাইছে, তাই না, ত্বরণটার সূত্র কোনটা, ওই যে এফ ইকুয়াল টু এম, একটু আগের অঙ্ক, ও আচ্ছা এটার আগের অঙ্ক তো একই।
তো সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, ওই এফ এর মধ্যে তো আপনার এর কাজ নাই, আচ্ছা অবিলম্বিক প্রতিক্রিয়া দিবেন, এরও কাজ নাই, হ্যাঁ আবার এরও কাজ নেই আপাতত। তার মানে আপনার এখানে মোট টোটাল বল কত দেখেন, আমরা কোন বলটাকে পজিটিভ ধরে নিব এখন দেখেন, সবসময় চেষ্টা করবেন যে বড়টাকে পজিটিভ ধরতে। ওই বস্তু অবশ্যই নিচে নামতেছে এই কারণে, কারণ হচ্ছে mg sin 30 ডিগ্রির ভ্যালুটা কোনো না কোনোভাবে দেখেন আপনার এই সাইডে এখন কত বল আছে 138 প্লাস কিন্তু 7, দুইটাই কি উল্টা দিকে, কোনো না কোনোভাবে এই 138 প্লাস 7 এর থেকে বড়, এর থেকে বড় হওয়ার কারণেই mg sin 30 ডিগ্রি মানটা এর থেকে বড় হওয়ার কারণেই বস্তুটা নিচে নামতেছে। এর থেকে বড় না হলে কিন্তু নিচে নামতো না, যদি দুটো সমান সমান হইতো বস্তু এক জায়গায় আটকায় থাকতো, যদি এই বড় হইতো বস্তু উপরের দিকে যেত, কিন্তু ও বড় হয়েছে, ঠিক আছে। তো আপনি তখন এখানে কি বলবেন, শুরুতেই বলবেন যেহেতু বস্তুটি নিচে নামতেছে অতএব এইটার ভ্যালুটা অবশ্যই এই দুইজনের ভ্যালুর যোগফল থেকে বড় হবে, ঠিক আছে, আপনি এটা বলে নেবেন। তারপরে হচ্ছে আপনি বলবেন যে এখানে গতির সমীকরণ থেকে আমরা পাই সামেশন অফ এফ ইকুয়াল টু কত, মনে করেন যে এই বড়টাকে আমি হচ্ছে কি করব পজিটিভ রাখবো, এখন বড়টার দিককে পজিটিভ ধরলাম mg sin 30 ডিগ্রি মাইনাস, কারণ কি এটা উল্টা দিকে 138 মাইনাস, কারণ কি এফটা হচ্ছে উল্টা দিকে, ঠিক আছে 7 ইকুয়াল টু কি m ইনটু a, ঠিক আছে। দেখেন mg জানেন, sin 30 জানেন, 138 7 জানেন, a m জানেন, এর ভ্যালু বা হচ্ছে আপনার যেই ত্বরণে নামতেছে সেই ত্বরণটা আপনি পেয়ে যাবেন না, তার মানে এখান থেকে আপনি কি পেয়ে গেলেন, আপনার ত্বরণের ভ্যালুটা পেয়ে গেলেন, হ্যাঁ। তারপরে কি বলছে t ইকুয়াল টু 3 সেকেন্ডে 3 সেকেন্ড যখন তখন বেগের মানটা কত, t ইকুয়াল টু যখন 3 সেকেন্ড তখন শেষ বেগ কত, আদি বেগ কত ছিল। আচ্ছা দেখেন বস্তুটা যখন উপরে উঠতে উঠতে একটা জায়গায় গেছে, একটা জায়গায় গিয়ে সে কিন্তু থামছে, থামার পরে সে আবার নামা শুরু করছে না, তার মানে আমি থামার মুহূর্তে তার বেগটাকে আমি ধরবো কি আদি বেগ, আদি বেগ ইকুয়াল টু কত 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, অবশ্যই একক দিবেন। আচ্ছা ভাইয়া কিন্তু অনেকক্ষণ এককের কথাগুলো বলিনি, অবশ্যই একক দিবেন দিবেন দিবেন, ঠিক আছে। তো আপনার আদি বেগ কত ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ কত সেটা বের করতে বলছে, t এর ভ্যালু জানেন আর হচ্ছে a এর ভ্যালু মাত্র বের করছেন, হ্যাঁ। তাহলে আমরা কি জানি বেগ, শেষ বেগ v ইকুয়াল টু কি u প্লাস at, ঠিক আছে। ইউর ভ্যালু কত 0, এর ভ্যালু কত বের করছেন, মাত্র বের করলেন এখান থেকে, আর t এর ভ্যালু কত 3, ঠিক আছে। তো এখান থেকে আপনি v এর একটা ভ্যালু পেয়ে যাবেন না, v এর ভ্যালু কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে। তো আমাকে কি বলছে এই, আচ্ছা এটা কিন্তু শেষ, ঠিক আছে। এখন দাঁড়ান আমি একটু সাইডে দেখি, শিখনফল কি বলের সংজ্ঞামূলক ধারণা ব্যাখ্যা করতে পারবে, নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, নিউটনের গতিসূত্র ব্যবহার করতে পারবে। আশা করি কোর্সি সব ক ও গ এর ক্ষেত্রে ব্লকের উপর ক্রিয়ারত সবগুলা বলের উপাংশ ক্রিয়া প্রতিক্রিয়ার দিক দেখাতে হবে। এই যে ক গ কেন আমি বলবো যে সবগুলোর মধ্যে প্রত্যেকটা বলের ক্রিয়া প্রতিক্রিয়া সব দিক দেখাই দিবেন, ঠিক আছে, কোনো কিছুতে বাদ রাখবেন না। ঘয়ের লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে অন্তত 5টি গ্রহণযোগ্য মান নিতে হবে, হ্যাঁ নিচ্ছি, এর মধ্যে মানগুলো নেওয়া যেতে পারে। আচ্ছা দিক সক্রিয়শীল বলের চিত্র নির্দেশক, আচ্ছা নিউটনের গতিসূত্র এর প্রয়োগ চিহ্নিতকরণ, ঠিক আছে। খ নম্বর প্রশ্নে কিন্তু নিউটনের একটা গতিসূত্র লিখবেন, সেই গতিসূত্রটা কেন প্রযোজ্য হচ্ছে সেটা উল্লেখ করবেন, ঠিক আছে। তারপরে দ্বিতীয় সূত্র লিখবেন, সেটা কোথায় প্রয়োগ হচ্ছে সেটা দেখাবেন, তৃতীয় সূত্র লিখবেন, তারপরে এই যে ওজনের কারণে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এইগুলো দেখাই দিবেন, ঠিক আছে, তাহলে ফুল মার্ক পাবেন। তারপরে গ নম্বরে বলছে যে দিক নির্দেশ করে ক্রিয়াশীল বলগুলোর চিত্র, হ্যাঁ আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়ার চিত্র, ব্লকটিকে উপরে তুলতে সুবিধা অসুবিধার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করুন। ও আচ্ছা, সুবিধা অসুবিধার কারণটা কি, সেটা হচ্ছে যে এখানে বল বেশি লাগতেছে সেখানে অসুবিধা হইতেছে, সোজা বাংলা কথা। সমতরণ ও বেগের পরিমাপ করুন, হ্যাঁ হয়েছে। তো আশা করি আমাদের এই পুরো জিনিসটা হয়ে গেছে, আপনারা সবাই জিনিসটা বুঝতে পারছেন। তো নিজেরা সুন্দরভাবে করবেন, আর ভাইয়া কোনোটার রেজাল্ট জানি না, তো আপনারা হচ্ছে যে একটা কাজ করেন যে প্লিজ আগে হচ্ছে খসড়াটা করেন, প্লিজ আগে রাফ করেন, রাফ করার পরে হচ্ছে যে আমাকে মানে গ্রুপের মধ্যে পোস্ট করবেন। তো ভাইয়া যে কোনো একটা দেখে দিয়ে ওইটাকে আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে, যে এটা ঠিক আছে, তারপর সেটার আদলে আপনারা নিজেরা পারফেক্ট করে নোটটা করে ফেলেন, হ্যাঁ। আরেকটা জিনিস আমি দেখবেন, একটা জিনিস খেয়াল করে যে মনে করেন অন্যান্য যারা হচ্ছে আপনার ইয়ে করে কি বলে অ্যাসাইনমেন্ট দেয়, ওনারা কিন্তু তাড়াতাড়ি দেয়, আমরা কিন্তু একটু দেরিতে দিই, কারণ হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টকে ওইভাবে এতটা ভ্যালু দিচ্ছি না, আবার দিচ্ছি না এমনও না। ভ্যালু দিব কেন, ভ্যালু দিব এই কারণে, কারণ অ্যাসাইনমেন্টের টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বোর্ডের মধ্যে আসতে পারে, সুতরাং যা করবেন বুঝে বুঝে করবেন। আর ভ্যালু দিচ্ছি না কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনারা অ্যাসাইনমেন্ট নিয়ে এতই মাতামাতি করেন যে আপনারা আপনাদের যে অ্যাডমিশনের কিছু পড়ালেখা আছে সেটার কথা ভুলে যান, ঠিক আছে। আপনাদের কিন্তু সময় কিছুটা কমে গেছে, তো অ্যাসাইনমেন্ট নিয়ে এত মজা করার বা এত লাফালাফি করার কিছু নেই। অ্যাসাইনমেন্ট দিছে খুব ভালো কথা, দেখবেন, দেখার পরে কাজ কি, অ্যাসাইনমেন্টটা দেখছেন যে কোন টপিকের উপর আসছে, তারপরে কাজ হচ্ছে যে বইটা খুলবেন, বইটা খুলে বইটা পড়বেন, চ্যাপ্টারটা পড়বেন, তারপর আবার অ্যাসাইনমেন্টে আসবেন, দেখবেন নিজে সলভ করতে পারেন কিনা। নিজে সলভ করতে পারলে মনে করেন যে আপনি এই টপিকের বস, আর যদি সলভ না করতে পারেন তাহলে মনে করবেন যে না আমার লেকেজ আছে, তারপর খুঁজবেন যে কোথা থেকে এই আমার সমস্যাগুলো দূর করতে পারি,
ঠিক আছে। তো সব কিছু করলেন, তারপরেও মনে করেন যে যদি হেল্প লাগে তখন হচ্ছে এই ভিডিওটা একটু দেখতে পারেন। এই যে দেখেন আপনাদের মনে হয় এখন শেষের দিন বা 2-1 দিন বাকি আছে, আমি জানি না, তা আমি এখন করে দিলাম। এটা না করারই ইচ্ছে ছিল এবার, কিন্তু আপনারা দেখলাম ভোট বেশি দিয়ে ফেলছেন, এই জন্য দিচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি ধরেন 2-1টা ডিজিট ভুল লিখতেই পারি, আপনারা কোনো ডিজিট ফলো করেন না, ঠিক আছে? আপনারা আপনাদের প্রশ্ন ফলো করবেন, আমার সিস্টেমটা বুঝছেন কিনা দেখবেন, সেই সিস্টেম অনুযায়ী করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভালো আমাকে জানাবেন। আর হচ্ছে যেটা বললাম সেটাই, তো আমাকে মনে করেন পার্সোনালি ইনবক্স করেন না। লাস্ট 2টা অ্যাসাইনমেন্ট দেখতে গিয়ে আমার রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? অনেক পরিমাণ অ্যাসাইনমেন্ট আসছে, এতগুলো অ্যাসাইনমেন্ট আসলে দেখা পসিবল না একজনের পক্ষে। তো আমি 2-1টা দেখে দিব, আপনারা হচ্ছে গ্রুপের ভিতরে রাফ পোস্ট করবেন, আমি ইনশাল্লাহ দেখে দিব, সেটা থেকে আপনারা ফাইনালটা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।